দেশের সার্বিক উন্নয়নের মূলে রয়েছে অর্থনীতি, আপনারা জানেন। এবং স্বাধীনতা অর্জনের অনেক আগে থেকে কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনীতির বিভিন্ন ইস্যুতে তার নিজের এবং তার দলের ধ্যান ধারণা, বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরেছিলেন বিভিন্ন বক্তব্য, বিবৃতি এবং তার প্রস্তাবে। সুতরাং সে যেমন তার ঐতিহাসিক 6 দফা কর্মসূচিতে কিন্তু যে বিভিন্ন বৈষম্যের কথা উল্লেখ করেছিলেন তিনি, সেখানে কিন্তু এই বৈষম্য কথা, বৈষম্যের আলোকেই কিন্তু উনি একটি সুনির্দিষ্ট রূপরেখাও তুলে ধরেছিলেন। এবং এর পাশাপাশি কৃষি ও শিল্প, অর্থনৈতিক ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য, রাজস্ব আদায়, সরকারি ব্যয়, বিভিন্ন ইস্যুতে তার অবস্থান কিন্তু সুস্পষ্ট করেছিলেন। এবং তিনি এই যে সুস্পষ্ট যে করেছিলেন, 1971 সনে আমরা স্বাধীনতা অর্জনের পর থেকে কিন্তু এর বাস্তব প্রয়োগ তিনি শুরু করেন। এবং এর প্রেক্ষিতে কিন্তু শুরু করেন, এবং এর প্রেক্ষিতে কিন্তু আমাদের দেশ যখন স্বাধীন হলো, স্বাধীনতার পরপরই কিন্তু তিনি নিজে চেয়ারম্যান থেকে পরিকল্পনা কমিশন গঠন করেন। এবং 1973 সালের নভেম্বর মাসে তার সরকারের 1.5 বছরেরও কম সময়ে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ করেন। এবং একটা ইন্টারেস্টিং বিষয় আপনারা যদি লক্ষ্য করে দেখবেন, যে আমাদের যখন আহ আমি শুনতে পাচ্ছেন আশা করছি আপনারা, সবচেয়ে মজার ঘটনা হলো যে বঙ্গবন্ধু কিন্তু সুদূর প্রসারী ছিলেন। উনি কিন্তু আহ পরিকল্পিত যে পরিকল্পনার কথা সংবিধানে দিয়েছিলেন, তিনি শুধু সেটা বলেই কিন্তু ক্ষান্ত ছিলেন না, তিনি কিন্তু এর বাস্তব প্রয়োগও শুরু করেছিলেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে 1972 সনে কিন্তু পরিকল্পনা কমিশন উনি গঠন করেন। এবং সেই পরিকল্পনা কমিশনে তখন যারা ছিলেন, সেই পরিকল্পনা কমিশনে বঙ্গবন্ধুর সময় যারা দেশের মধ্যে যারা প্রসিদ্ধ অর্থনীতিবিদ, বিদ্বান, তিনি কিন্তু তাদেরকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিতেন। এবং সেই সময়ে 1975 সালের আগস্ট মাসের আগে পর্যন্ত পরিকল্পনা কমিশনের সদস্য যারা হতেন, তাদেরকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হতো, কিন্তু মন্ত্রীর পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হতো। আমি বলতে চাচ্ছি, উনার যে উন্নয়ন দর্শন চিন্তা করে দেখেন, ওই সময় উনি পরিকল্পনা কত গুরুত্ব দিয়েছেন। এবং পরিকল্পনা কমিশনের সদস্য যারা ছিলেন, তাদেরকে মন্ত্রীর পদমর্যাদায় কিন্তু তিনি নিয়োগ দিয়েছিলেন। এবং যদি একটু করে বলি, তিনি কাদেরকে নিয়োগ দিয়েছিলেন, আমি একটু আগেই বলেছি চেয়ারম্যান, নিজের চেয়ারম্যান ছিলেন। এবং সেখানে ডেপুটি চেয়ারম্যান ছিলেন প্রফেসর নুরুল ইসলাম, এবং অন্য প্রফেসর মুশাররফ হোসেন, প্রফেসর রেহমান সোবহান, প্রফেসর আনিসুর রহমান। কাজে বুঝতে পারছেন যে যাদের নামগুলো এদের এদের সকলেই কিন্তু প্রথিতযশা, এবং এক নামে কিন্তু তাদেরকে ছিলেন, তিনি কিন্তু তাদেরকে কিন্তু দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু তার নিজস্ব যে উন্নয়নের দর্শন ছিল, সেই আলোকে প্রণীত পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রেক্ষিত হিসেবে প্রথমে তিনি নিয়ে এসেছিলেন বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই রাষ্ট্রীয় 4টি মূলনীতির উপর কিন্তু উনি কিন্তু তার উন্নয়ন যে দর্শন, সেটা কিন্তু তিনি করেছিলেন। এবং যদি আমরা একটু পঞ্চবার্ষিক পরিকল্পনা, যে আপনারা জানেন যে একটি উন্নয়নের মূল হাতিয়ার, মূল পরিকল্পনা, সেখানে যদি আমরা দেখি, যদি একটু গভীরে যদি দেখি, তাহলে এটি কিন্তু একটি সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা। এবং প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনার যে লক্ষ্য, সেটা কিন্তু বঙ্গবন্ধু সেই লক্ষ্যে কিন্তু পরিকল্পনা করেছিলেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যে অগ্রাধিকার নির্ধারণ করা, প্রায়োরিটি দেওয়া, এবং সংগতিপূর্ণ একই নীতি হিসেবে জরুরি কাঠামোগত যে কর্মসূচি প্রণয়ন করা, সেগুলো কিন্তু ভীষণ রকম প্রয়োজন ছিল। এবং এই প্রসঙ্গে পরিকল্পনা দলিলের যে ভূমিকায় বঙ্গবন্ধু বলেছিলেন, যে উন্নয়ন যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার ভূমিকায় বঙ্গবন্ধু বলেছিলেন, খুব তাড়াতাড়ি পঞ্চবার্ষিক পরিকল্পনা পেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য যে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, সরকার মনে করে জরুরি কাজের নির্দেশনা প্রদান এবং অগ্রাধিকারের ভিত্তিতে কর্মস্পৃহা নির্ধারণের সঙ্গতিপূর্ণ এবং একই নীতি অনুসরণের জন্য একটি কাঠামোর মধ্যে সকল কর্মসূচি প্রণয়ন আবশ্যক। এবং পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান যিনি ছিলেন, অর্থাৎ ডক্টর নুরুল ইসলাম, তিনি কিন্তু শুরুতে বলেছিলেন, সেই পরিকল্পনার যে শুরুতে প্রারম্ভিকে বলেছিলেন যে বাংলাদেশকে উত্তরাধিকার সূত্রে দরিদ্র দরিদ্র একমুখী অর্থনীতি, অনুন্নত অবকাঠামো, স্থবির কৃষি পদ্ধতি, দ্রুত জনবৃদ্ধির একটি দেশ হিসেবে উল্লেখ করে তিনি মুক্তিযুদ্ধের প্রতিক্রিয়ায় দেশটির ভৌত অবকাঠামো সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সাংগঠনিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এবং বৈদেশিক বাণিজ্যিক সম্পর্ক অবলুপ্ত হয়েছে। এইটাকে মাথায় রেখে বঙ্গবন্ধু কিন্তু তার উন্নয়ন পরিকল্পনা কমিশন গঠন করেন। পরিকল্পনা কমিশনের মন্ত্রী পদমর্যাদায় দক্ষ অর্থনীতিবিদ যারা আছেন, অর্থনীতিবিদ, অ্যাকাউন্টিং এ যারা এক্সপার্ট, তাদের কিন্তু তিনি সে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং তিনি সেই সময় কিন্তু কিছু শিল্পকে সরকারি ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল। এবং 1972 সালে সার, কাগজ, নিউজ প্রিন্ট, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, লোহা, ইস্পাতের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সরকারি খাতে যে শিল্প কারখানা ছিল, যেগুলো উত্তরাধিকার বাংলাদেশ লাভ করেছিল,
এগুলো কিন্তু একসময় তদানীন্তন ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মালিকানা ব্যবস্থাপনা হতো। পরবর্তীতে পঞ্চবার্ষিক পরিকল্পনা জাতীয় উন্নয়ন দ্রুততম করার লক্ষ্যে বঙ্গবন্ধু ব্যাংক, বীমা, শিল্প কারখানা সহ দেশের বেশ কিছু খাতে জাতীয়করণ করেছিলেন। এবং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে আপনারা জানেন যে বরকত আমাদের যে আবুল বারকাত প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি তার এক লেখায় বলেছিলেন যে স্বদেশ প্রত্যাবর্তনের অর্থাৎ 10ই জানুয়ারি 1972-এর পর মাত্র 2.5 মাসের মধ্যে 30শে মার্চ 1972 যেটা করেছিলেন, দেশের দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য গঠিত হয় বাংলাদেশ পরিকল্পনা কমিশন। লক্ষ্য করে দেখবেন 1 বছরের কম সময় সংবিধান প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু, এবং মাত্র 2.5 মাসের মধ্যে তিনি উন্নয়ন ত্বরান্বিত করার জন্য, পরিকল্পিত উন্নয়ন করার জন্য কিন্তু 2.5 মাসের মধ্যে তিনি প্রণয়ন করেছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন। এবং এই যে সেই কমিশন কিন্তু দিন রাত পরিশ্রম করে অনেক গবেষণা, জরিপ, বিচার বিশ্লেষণ করে সমাজতান্ত্রিক অর্থনীতির আলোকে সেটাকে বিনির্মাণ করার জন্য মাত্র 18 মাসের মধ্যে রচনা করেছিলেন এক ধ্রুপদী দলিল। সেটা হলো বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এবং এই যে ধ্রুপদী দলিল, এই দলিলের দর্শন হিসেবে কাজ করেছে, ভিশনটা কি ছিল, দর্শনটা কি ছিল, ফিলোসফি কি ছিল, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এবং এই যে সমাজতন্ত্র, এই যে বিষয়গুলো বললাম আমি, এর যে সংশ্লিষ্টতা, এই সংশ্লিষ্টতার আলোকে বঙ্গবন্ধুর স্বদেশের মাটি উত্থিত উন্নয়ন দর্শন, ধার করা উন্নয়ন দর্শন নয়। সুতরাং আমরা যদি বুঝি তাহলে দেখতে পাবো যে বঙ্গবন্ধুর সময় তিনি কিভাবে উন্নয়নের জন্য ভেবেছিলেন, দর্শনটা কাজ করেছেন। 1975 সালের 30শে জুন, লক্ষ্য করে দেখবেন আমাদের বঙ্গবন্ধু যখন দায়িত্ব গ্রহণ করেন, সেই সময় বৈদেশিক মুদ্রা ছিল সম্পূর্ণ শূন্য, 1 টাকাও ছিল, 1 ডলারও ছিল না, সম্পূর্ণ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল শূন্য। অর্থনৈতিক টানাপোড়েনের এই যে বিশাল সময়, যুদ্ধ বিধ্বস্ত সম্পূর্ণ বিধ্বস্ত একটি দেশ, এই দেশকে তিনি ক্রমান্বয়ে উন্নয়নের দিকে নিয়ে যান। শুধু তাই নয়, তিনি এই যে ভালো একটা মজুদ গড়ার জন্য কাজ করেছেন। এবং 1975 সালের 30শে জুন আমাদের যে মজুদ বা রিজার্ভের পরিমাণ কিন্তু দাঁড়ায় প্রায় 350 কোটি টাকা। ওই সময়ের হিসেবে কিন্তু 350 কোটি টাকা অনেক টাকা। এবং এই যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর সেটা কিন্তু কমতে থাকে, লক্ষ্য করে দেখবেন 1975 সালের 30শে জুন বঙ্গবন্ধু যখন ছিলেন তখন ছিল রিজার্ভে প্রায় 300 কোটি টাকা। এবং 1976 সালে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে ওই সময় পর্যন্ত বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া যায় $4.22 বিলিয়ন। তার মধ্যে বঙ্গবন্ধুর সময় পাওয়া গেছিল 2.88। লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ খাদ্য সামগ্রী প্রকল্প সহায়তা বাবদ শুধু 74-75 সালে আমরা পেয়েছিলাম $923.6 বিলিয়ন। আর বঙ্গবন্ধুকে হত্যার পর 1975-76 অর্থ বছরে তার চেয়ে কম পাওয়া যায়, $923 মিলিয়ন পাওয়া যায়। এবং তার উপরে 1975-76 সালে তার উপরে সেটা নেমে আসছে $905 মিলিয়ন। এবং এরপর এটা নামতেই থাকে। সুতরাং আমরা বুঝতে পারছি যে আপনারা অনেক কথা শুনবেন, অনেকে বলবে অর্থনীতি বঙ্গবন্ধু কি করেছেন না করেছেন, অনেকে অনেক কথা বলে যে প্রশাসনিক ভাবে কি সফল ছিলেন কি ছিলেন না। আমি আমার ছাত্র ভাই যারা আছেন, যারা এখানে আপনারা ভবিষ্যৎ লিডার হবেন, নেতৃবৃন্দ হবেন, আপনারা শুনবেন না, আপনারা স্ট্যাটিস্টিক্স দেখেন, স্ট্যাটিস্টিক্স মিথ্যা বলে না, স্ট্যাটিস্টিক্স ভুল বলে না। বাংলাদেশ ব্যাংক এবং আন্তর্জাতিক যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে, বাংলাদেশ ব্যাংক স্ট্যাটিস্টিক্যাল ডিভিশন, এগুলো যদি আপনারা দেখবেন তাহলে দেখবেন যে কিভাবে এটাকে গোপন করা হয়েছিল। সত্যিকার যে বঙ্গবন্ধু মাত্র 3.5 বছরে যা করেছিলেন, সেটা যে আপনার এর পরবর্তী আমি দেখেছি পরবর্তী 15 বছরেও কিন্তু আমাদের যে জিডিপির গ্রোথ কিন্তু তার সমকক্ষ নিতে পারে নাই। এটা কিন্তু আমরা যারা আছি, আমরা যারা স্বাধীনতা সপক্ষের, আমরা যারা বঙ্গবন্ধুকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা বলতে পারি না বা জানি না, ওইভাবে প্রচার কিন্তু আমরা করতে পারিনি। প্রচারের দরকার নেই, সত্য কথাটাই আমরা যদি ইতিহাস হিসেবে দিতে পারি, এবং আমাদের স্বাধীনতার পর যে ইতিহাস বিকৃতি করা হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু কোথাও বইপত্র পুস্তক পত্রিকায় দেখা যায়নি। এবং সুতরাং এবার আমরা যদি দেখি যে বঙ্গবন্ধুর সময়, খুব অল্প কথায় আমি শেষ করে দিব, কারণ আপনারা যদি আলোচনা করি, ইতিমধ্যে আমাদের এই নেট জনিত কারণে কিছু সমস্যা হয়েছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন কাইন্ডলি বলবেন, আমি তাহলে দ্রুত বলবো। স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে স্যার। তাহলে দেখেন, তাহলে আমি একটু আগে বললাম যে দেখেন যে আমাদের যে বলা হয়েছিল যে তলাবিহীন ঝুড়ি, শূন্য, এই যে বিষয় সেগুলো বললাম, অথচ লক্ষ্য করে একটু আগে বললাম যে আমাদের $300 কোটি উপরে আমাদের স্থিতি বঙ্গবন্ধু দাঁড় করিয়ে গিয়েছিলেন মৃত্যুর আগে। আর সেই সংখ্যা, সেই রিজার্ভ কিন্তু পরবর্তীতে কমতেই ছিল। এটাই হলো বাস্তবতা। এবং বঙ্গবন্ধুর সময় যে তিনি যে
নির্মমভাবে হত্যা করার আগে, একটু আগে বললাম যে সম্পূর্ণ মাত্র তিনি 3.5 বছর সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত এই দেশটাকে পুনর্গঠনের। শূন্য কোষাগার নিয়ে, যেটা ছিল দুর্গমগিরি কান্তার মোড় যদি বলি আমি, দুর্গম এই পথ মাত্র 3.5 বছর। এবং সেই সময় সমালোচনা ছিল তলাবিহীন ঝুড়ি, ছিলই না সেই তলাবিহীন ঝুড়ি। কিন্তু আমাদের তেজস্বী বঙ্গবন্ধু শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই স্বাধীন দেশের উপযোগী একটি সুশাসন প্রতিষ্ঠার জন্য উনি প্রচেষ্টা গ্রহণ করেন এবং তিনি এটাকে চেষ্টা করা শুরু করেন। কিন্তু লক্ষ্য করে দেখবেন সেই সময় পাকিস্তান আমলে, তদানীন্তন পাকিস্তান আমলের পশ্চাৎগামী এবং দুর্নীতিগ্রস্ত যে প্রশাসন, সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দুর্নীতি কিন্তু অস্বীকার করা যাবে না, সেই সময় দুর্নীতি ছিল না। এবং বঙ্গবন্ধু কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং তিনি আমাদের যারা, আমাদের প্রজাতন্ত্র যারা কর্মচারী, বলেছিলেন যে ঘুষ খাওয়া যাবে না। তিনি বলেছিলেন যে শুধুমাত্র টাকা টাকা খেলেই কিন্তু ঘুষ হয় না, দায়িত্ব অবহেলাও কিন্তু উনি বলেছেন এটা ঘুষ খাওয়ার চেয়ে কম নয়। অর্থাৎ আমরা যদি দায়িত্ব অবহেলা করি, সেটা বঙ্গবন্ধু দর্শন যদি বলি, সেটা কিন্তু ঘুষেরই নামান্ত উনি আমরা মনে করি। সুতরাং আমরা দেখি যে বঙ্গবন্ধু কিন্তু এই যে এত সব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তিনি দৃঢ়ভাবে অগ্রসর হন এবং নিজের অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক, সাংগঠনিক ও কূটনৈতিক দক্ষতার ফলে বিশ্বের জাতিসমূহের কাছ থেকে তিনি কিন্তু স্বীকৃতি ও সহানুভূতি আদায় করতে সমর্থ হন। এবং আমাদের যে জনগণ, বঙ্গবন্ধুর প্রাণের জনগণ, সেই জনগণকে জাগ্রত করার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে বাঙালি মাথা নোয়াবার জাতি নয়। এবং এই মাথা নোয়াবার জাতি নয়, এটা আমাদের দেখিয়েছেন আমাদের বঙ্গবন্ধু নিজে করে এবং উদাহরণ দিয়ে, এবং আমাদেরকে তার সেই সাহসের স্পর্শ আমাদের কিন্তু সাহসী করেছে। এবং যে সাহসের স্পর্শে আজও আমরা পথ চলছি, আজও আমরা স্বপ্ন দেখতে পারি 2041 সনে আমরা উন্নত রাষ্ট্র হব। যাই হোক, স্বাধীন বাংলাদেশের যে মানচিত্র কথা বলি, প্রতীক দিবস, 1972 সালের 13ই জানুয়ারি বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রথম বৈঠকে জাতির মুক্তি সংগ্রামে বিরচিত ভাবে অংশগ্রহণকারী লক্ষ লক্ষ গৃহহারা সম্পদহারা কৃষকদের বাঁচাবার জন্য, এই কৃষকদেরকে বাঁচাবার জন্য 1972 সালের 14 এপ্রিল পর্যন্ত সুদ সহ সকল বকেয়া খাজনা মকুব করে দেন। লক্ষ্য করে দেখবেন বঙ্গবন্ধু উন্নয়নের মাথা কিন্তু রেখেছেন। তারপরে কিন্তু উনি তার যে পুত্র সমাজের জনগণ, সেই জনগণের কথা মাথায় রেখে এই বিধ্বস্ত অবস্থার মধ্যে, হাতে কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই, বৈদেশিক মুদ্রা নাই, এই বিধ্বস্ত দেশ, তারপরে কিন্তু তিনি লক্ষ লক্ষ গৃহহারা সম্পদহারা কৃষকদের বাঁচানোর জন্য 1972 সালের 14 এপ্রিল পর্যন্ত যা বকেয়া সমস্ত খাজনা মকুব করে দেন। এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় জাতীয় পতাকা বাংলাদেশের মানচিত্র থাকবে না, থাকবে লাল সূর্য। এবং একই বৈঠকে, কবে সেটা বলছিলাম, সেই যে 1972 সালের 13ই জানুয়ারি, উনি কত অল্প সময়, উনি আপনারা জানেন 1972 সালের 10ই জানুয়ারি উনি কিন্তু বাংলাদেশে পদার্পণ করেন। মাত্র 3 দিন পর 13ই জানুয়ারি, কি ক্যারিসমেটিক নেতা হলে এত অল্প সময়ের মধ্যে উনি দৃঢ়ভাবে এই সিদ্ধান্তগুলো নিতে পারেন। এবং তিনি একই বৈঠকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রখ্যাত, আপনারা জানেন যে প্রখ্যাত গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এর প্রথম 10 লাইন কিন্তু উনি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার উনি সিদ্ধান্ত দেন। এর বাইরেও আমাদের যে বাংলাদেশের যে আমাদের জাতীয় কবি, আমাদের যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, জানেন এই গানটি কিন্তু জাতীয় কুচকাওয়াজের সঙ্গীত হিসেবে তিনি কিন্তু দিয়ে গেছেন। কোনটা নয়, আপনি বঙ্গবন্ধুকে কোনো কিছু থেকে কিন্তু সরাতে পারবেন না। যেই হোক, যেই মতাদর্শের রাজনীতিবিদই হোক, উনি যে চিন্তা করেন যে 10ই জানুয়ারি দেশে ফিরেছেন, 13ই জানুয়ারি এই সিদ্ধান্তগুলো উনি দিয়ে দিয়েছেন, ভাবা যায় কত বড় ক্যারিসমেটিক নেতা উনি করতে পারেন। তারপর আরো আছে, একই বৈঠকে জাতীয় ফুল শাপলা, জাতীয় পশু বাঘ এবং দোয়েলকে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করেন। এবং বাংলা সনের 1লা বৈশাখ আজকে আমরা উদযাপন করি, জানেন এটা কে করেছেন? সেই 13ই জানুয়ারি তিনি কিন্তু বাংলা সনের 1লা বৈশাখ, ভাষা আন্দোলনের অমর শহীদদের জন্য যে 21শে ফেব্রুয়ারি ছুটির দিন ঘোষণা করা, 26শে মার্চ স্বাধীনতা দিবস ঘোষণা করা, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন যে আজকে আমরা করি, 13ই জানুয়ারি সেই সিদ্ধান্ত, এতগুলো সিদ্ধান্ত কিন্তু বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা সেই সিদ্ধান্ত জাতিকে দিয়েছিলেন। কাজে এই যে উন্নয়নের, কিন্তু বলতে পারি এইগুলা কি উন্নয়নের সাথে সম্পৃক্ত? অবশ্যই এগুলো উন্নয়নের সাথে সম্পৃক্ত। এবং এই উন্নয়ন এটা কিন্তু করা যাবে। একটু আগে আমি আপনাদের বলেছি যে নতুন সংবিধান প্রণয়ন এবং এর কার্যকর করা, এটা একটু আগে আমি আপনাদের বলেছি যে 72 সালের 11ই জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি অস্থায়ী সংবিধান জারি করেন 1972 সালের 11ই জানুয়ারি। এবং 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে
ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। 10ই এপ্রিল কবে স্বাধীনতা লাভ করেছিলেন, বিজয় লাভ করেছিলেন? 1971 সালের 16 ডিসেম্বর। উনি দেশে আসলেন 10ই জানুয়ারি। এবং লক্ষ্য করে দেখবেন জাতীয় গণপরিষদের প্রথম অধিবেশনে 10ই এপ্রিল তিনি কিন্তু কমিটি গঠন করে দেন। কিসের কমিটি? সংবিধানের প্রণয়নের জন্য কামাল হোসেন সাহেবকে প্রণয়ন করে। এবং এই কমিটি 12ই অক্টোবর খসড়া সংবিধান বিল আকারে প্রণয়ন করা হয়। এবং একটু আগে 4 নভেম্বর গণপরিষদে পাশ করা হয়, যেটা কার্যকর করা হয় 1972 সালের 16ই ডিসেম্বর থেকে। কাজে লক্ষ্য করে দেখবেন যে বঙ্গবন্ধু যে শাসনতন্ত্র, গণপরিষদ যে জাতিকে যে শাসনতন্ত্র দেয়, যেটা বঙ্গবন্ধু দিয়েছেন আমাদেরকে, এটা ছিল বঙ্গবন্ধু স্বল্পকালীন শাসন আমলের সবচেয়ে কৃতিত্বপূর্ণ ঘটনা। এবং আমরা যদি বলি বিশ্বের ইতিহাসেও এটি একটি অত্যাশ্চর্য ঘটনা, এত অল্প সময়ের মধ্যে একটি সংবিধান দেওয়া। এবং আমি একটু আগে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেখানে সবকিছু বলা আছে, কিন্তু তারপরে উন্নয়নের কথা যদি বলি, সে উন্নয়নের যে সূতিকাগার সেখানে বঙ্গবন্ধু সংবিধানে করেছিলেন। আমি আবারও বলতে পারি প্ল্যান ইকোনমিক ডেভেলপমেন্ট উনি বলেছিলেন। সুতরাং এই বিষয়টা আমরা যদি দেখি, তাহলে শিল্প কারখানা জাতীয়করণ, উনি যে উন্নয়নমূলক কাজের মধ্যে যেটা আছে, স্বাধীনতার পর আদমজি সহ বিভিন্ন কলকারখানা পাকিস্তানি অবাঙালি শিল্পপতিরা এখানে রেখে চলে যায়। এবং 1972 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাংক, বিমা, পাট শিল্প, বস্ত্র শিল্প, চিনি শিল্প, জাহাজ জাতীয়করণের কথা ঘোষণা করেন। এবং ওই সময় কিন্তু কারখানা জাতীয়করণের ফলে শ্রমিকরা রাষ্ট্রীয় কর্মচারী মর্যাদা লাভ করেন, স্বীকৃতি পান। এই স্বীকৃতিটা বঙ্গবন্ধু এই যে খেটে খাওয়া মানুষদের, অর্থাৎ শ্রমিকদেরকে রাষ্ট্রীয় কর্মচারী উনি মর্যাদা প্রদান করেন। এবং একই বছরের 1 মে, একই বছর মানে 1972, একই বছরের 1 মে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা ছিলেন, তাদের উনি বেতন বৃদ্ধি করেন একই বছর। এরপর যদি দেখেন রিলিফ প্রদান ও রেশনিং কথা যদি আমরা দেখি, দেখেন 1972 সনে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত পরিবার এবং মানুষজনকে বিদেশ থেকে যে সমস্ত খাদ্যদ্রব্য পাওয়া যায়, সেগুলো কম্বল, খাদ্যদ্রব্য বন্টন করেন। এবং এছাড়াও শহর ও গ্রাম পর্যায়ে ব্যাপকভাবে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী, পণ্য সামগ্রী ক্রয় করে ন্যায্য মূল্যে তিনি সেটাকে রেশনিং ব্যবস্থার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেন, যাতে তার মানুষ যাতে কষ্ট না পায়। 15ই জুলাই 1972 সনে পাকিস্তানের আটকদের 15 জুলাই পাকিস্তানের আটকদের পরিবারের জন্য মাসিক ভাতা প্রদানের ঘোষণা করেন। উনি শুধু দেশে যারা ছিলেন তাদের নয়, উনি যারা পাকিস্তানে যারা আটক ছিলেন তাদের কথা উনি মনে ভেবেছেন। উনি সমগ্র বাঙালি জাতির কথা বলেছেন, প্রতিটি বাঙালির কথা উনি ভেবেছেন। প্রতিটি বাঙালির সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, জাগতিক উন্নয়ন, ধর্মীয় উন্নয়ন, সকল কিছু কিন্তু উনি ভেবেছেন। শুধু ভেবেই ক্ষান্ত হননি, উনি কিন্তু সেটা কার্যকর করে গেছেন। সেটা আমরা যদি একটু যদি আগাই, একটু যদি সময় পাই, আমি একটু করে অল্প একটু বলে, আমাদের হাতে সময় কিন্তু একটু কম, কিছুটা কম আছে। তারপরে প্রাথমিক বিদ্যালয়, এই যে আমি বলছি এই কথাগুলো, এগুলো কিন্তু আপনি বলতে পারেন যে উন্নয়নের সাথে কি সম্পর্ক। অবশ্যই আপনি যদি একটি উন্নত রাষ্ট্র করতে হয়, আপনাদের যে জনগণকে আপনার শক্তিশালী করতে হবে, তাদেরকেও তো শিক্ষিত করতে হবে, তাদেরকে সামর্থ্যবান করতে হবে। এই সবকিছু কিন্তু উন্নয়নেরই কিন্তু একটি কি বলবো, আমরা ফাউন্ডেশন বলতে পারি। উন্নয়ন শুরু করেছেন বঙ্গবন্ধু। প্রাথমিক বিদ্যালয়, যে প্রাথমিক বিদ্যালয়ের কথা বলি, প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কথা আমরা আজকে শুনি। কে করেছিল, শুরু করেছিলেন কে? পাকিস্তান আমলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকগণ সরকারের কাছ থেকে সামান্য বেতন ভাতা পেতেন, সামান্য। বঙ্গবন্ধু প্রায় 38,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন, 38,000। এবং এর মাধ্যমে রাষ্ট্র প্রাথমিক শিক্ষার দায়িত্ব গ্রহণ করে। রাষ্ট্র আগে প্রাথমিক শিক্ষা বিভিন্ন জন করতো, এখানে এই গাড়িতে সেই বাড়িতে এটা সেটা হ্যান ত্যান, কিন্তু রাষ্ট্র বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর সিদ্ধান্তে রাষ্ট্র এই যে প্রাথমিক শিক্ষকদের 38,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। এবং এর মাধ্যমে রাষ্ট্র প্রাথমিক শিক্ষার দায়িত্ব গ্রহণ করে। 1973 সালের 30শে জুন ঘোষণা দেওয়া হয়, লক্ষ্য করেন 30শে জুন ঘোষণা দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 1973 সালের 1 জুলাই থেকে সরকারি কর্মচারী হবেন। বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে সরকারি কর্মচারী করে গেছেন, ঘোষণা করে গেছেন। আজকে যাই দাবি করুক, উনি শুরু করেছেন, অন্য কেউ নয়। সুতরাং লক্ষ্য করে দেখবেন 1973 সালের 30শে জুনে যে ঘোষণা দিয়েছিলেন, সে ঘোষণা ছিল 1 জুলাই 1973 তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কি হবেন, সরকারি কর্মচারী হবেন। এবং একই রকম সরকারি কর্মচারীরা যে হারে বেতন ভাতা পান, যে সমস্ত সুযোগ সুবিধা পান, তারা সেটা প্রাপ্য হবেন।
9 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 35,594 জন শিক্ষককে 1973 সালের 25 অক্টোবর থেকে সরকারি কর্মচারী হিসেবে তিনি স্বীকৃতি দেন। এবং তিনি সেই বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, যিনি 5ম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানের ঘোষণা দেন। এই বিনামূল্যে পাঠ্যপুস্তক দিয়ে গেছেন কে, সিদ্ধান্ত দিয়ে গেছেন কে, কবে থেকে শুরু হয়েছে? বঙ্গবন্ধু করে গেছিলেন। কবে? 9 অক্টোবর 1973 থেকে শুরু করেছেন। এবং এবং একই সময় একই একজন ব্যক্তি একটি মহাসমুদ্রের চাইতে বেশি বিশাল আকাশ, পৃথিবীর মতো একজন বিশাল হৃদয়ের একজন মানুষ এত অল্প সময়ে কত কাজ করেছেন যেটা বলে শেষ করা যায় না। নতুন শিক্ষানীতি প্রণয়ন, এই যে তিনি কোনো দিকে ভুলেননি। বঙ্গবন্ধু সরকার 1972 সালের 1 মে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরতে খুদাকে প্রদান করে একটা শিক্ষা কমিশন গঠন করেন। এবং এই কমিটি 1974 সালে এক গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতির রূপরেখা, এটা আপনারা জানেন, হয়তো চর্বিতে চলন করা হচ্ছে, এটা আপনারা জানেন, এবং এটা উপস্থাপন করা হয় এবং একটি যুগোপযোগী শিল্প ব্যবস্থার উন্মোচন করা হয়, শুরু করা হয়। এবং 22 এপ্রিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করা হয়। এই যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এটাও করে গেছেন বঙ্গবন্ধু। সেটা কবে? 22 এপ্রিল 1972। লক্ষ্য করে দেখবেন, উনার কোনো কিছু ওনার চোখ এড়ায়নি। যদি বলি প্রশাসনিক সংস্কার উন্নয়নের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে কি করেছেন? প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে উনি শুরু করেছেন 19শে জুন 1972। 19শে জুন অর্থাৎ স্বাধীনতার 1 বছরের কম সময় 19শে জুন 1972 বঙ্গবন্ধু 60টি জেলা ঘোষণা করেন। 60টি জেলা ঘোষণা করেন। প্রত্যেক জেলা প্রশাসনের কাউন্সিল এবং জেলায় একজন গভর্নর নিয়োগের লক্ষ্যে 22শে জুন 60টি জেলার গভর্নরদের নামের তালিকা ঘোষণা করা হয়। 16ই জুলাই বঙ্গবন্ধু 61 জন গভর্নর নিয়োগ করেন এবং তারা 1 সেপ্টেম্বর থেকে কাজ শুরু করেন। 2রা জুলাই গভর্নরদের প্রশিক্ষণ উদ্বোধন করেন বঙ্গবন্ধু। 13ই জুলাই নতুন পে কমিশন গঠন করা হয়। কবে? এটা এবং উনি কিন্তু পে কমিশনও গঠন করেন 13ই জুলাই 1972 সালে। লক্ষ্য করে দেখবেন, 1972 সালের 18 জানুয়ারি হাইকোর্ট অধ্যাদেশ জারি করে হাইকোর্ট গঠন করা হয়। এই কোনটা না হয় আমি আসলে আপনারাও দেখে যে এত অল্প সময়ের মধ্যে আমি তো বলেও শেষ করতে পারবো না। 1972 সালের 18 জানুয়ারি হাইকোর্ট অধ্যাদেশ জারি করে হাইকোর্ট গঠন করেন। 24শে জানুয়ারি পাক বাহিনীর দালালদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন। এবং 11ই ফেব্রুয়ারি 31টি টাউন কমিটিকে পৌরসভা উন্নয়ন করা হয়। 31টি টাউন কমিটিকে পৌরসভা উন্নয়ন করা হয়। আমি শুধু একটু কথা বলবো যে অনেকে বলে যে 15ই আগস্ট বলে যে আমাদের যে, হ্যাঁ, আমরা যারা আমলা আছি, আমরা যারা কামলা আছি, আমাদের জন্য বলবো যে হ্যাঁ ঠিকই তো আছে। আমরা এখন জেলা প্রশাসক আছি, বিভাগে। আমি কিন্তু এটা একাডেমিক সেশন হিসেবে বলছি, আমি একজন প্রশাসক হিসেবে কিন্তু বলছি না, আমি দেশের নাগরিক হিসেবে বলছি। আমি আমার বন্ধু জানেন যে আমি সরকার থেকে লিয়েন নিয়ে প্রায় 4 বছর ধরে যুক্তরাষ্ট্রে ছিলাম, উন্নত দেশ যুক্তরাষ্ট্র। এবং আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে কিছুটা প্রজেক্টের উপর সেশন করেছি, পড়েছি। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি কিছুটা পড়াশোনা করার সুযোগ আমার হয়েছিল। আমি দেখেছি যে বঙ্গবন্ধু ওই সময় যে দেশের গভর্নর ইলেক্টেড, মানে অর্থাৎ ইলেক্টেড জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভাগ বলেন, তখন তার প্রদেশ ছিল, আমাদের এক কেন্দ্রিক সরকার, আগে ছিল এক কেন্দ্রিক ছিল না। তখন কিন্তু বঙ্গবন্ধু সেই সময় উনি চিন্তা করেছিলেন যে ইলেক্টেড জনপ্রতিনিধি যারা এই কাজগুলো জেলা বা বিভাগ যাই বলে করে। এবং আমি দেখেছি যুক্তরাষ্ট্রে, আমি বাস্তবভাবে দেখেছি, সেখানে কাউন্টি পুলিশ আছে, সেখানে স্টেট পুলিশ আছে, সেখানে ফেডারেল পুলিশ আছে, কাউন্টি অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন। এবং পুলিশ গুলা পুলিশ কাউন্টি নিয়ন্ত্রণে, সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার আবার কাউন্টির যে অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট, সমস্ত তারা নিয়ন্ত্রণ করে, এবং সেটা ইলেক্টেড পার্সন। বঙ্গবন্ধু কত দূরদর্শী, উনি কত উন্নত চিন্তার ছিলেন যে সেই সময় উনি ভাবনা করেছিলেন এই কাজটুকু, কিন্তু উনি আসলেই তো করে যেতে পারেননি। এবং সেটা নিয়ে আজকে কত কথা হয়, সেটা নিয়ে ওনাকে কত রকমের কথা বলা হয়। কিন্তু যদি আপনি ভালোভাবে লেখাপড়া করেন, ভালোভাবে বিজ্ঞান দেখেন, রাষ্ট্রনীতি দেখেন, পৃথিবীর বিশ্বের যে চলমান যে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বঙ্গবন্ধু কত দূরদর্শী সম্পন্ন ছিলেন। আজকে সেটা করা হয়নি। আজকে আমরা যারা আমরা কিন্তু আমাদের পর্যায়ে আমরা ক্ষমতা আমরা কাজ করছি, এটা আমার বিপক্ষে যাচ্ছে হয়তোবা, কিন্তু আমি তারপরেও আমি বলবো বঙ্গবন্ধু যেটা করেছিলেন সেটা উনি জনস্বার্থে, জনগণের জন্য, জনপ্রতিনিধি দ্বারা, জনগণ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, এটা এক না হলে কাজ হবে না। কিন্তু আমি কিন্তু
অ্যাডভোকেসি করছেন এখন করার জন্য। আমি বলছি বঙ্গবন্ধু সেই সময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সঠিক সিদ্ধান্ত ছিল, এবং উনি উন্নত চিন্তা ছিলেন। উনি উনার সময় চাইতে শত বছর এগিয়ে ছিলেন। এটা আমি আমার বক্তব্যটা আমি বলতে চাচ্ছি। আমি জানি না আপনার দ্বিমত করবেন কিনা, করতে পারেন, আমি এটুকুই মনে করি। আমার একজন প্রশাসক হলেও, প্রশাসনিক কর্মচারী হলেও আমি সেটাই বলবো। এবং উনি নতুন যে 5 সালা পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা আমি একটু আগে একবার বলছিলাম, বঙ্গবন্ধু সরকার দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য পরিকল্পনা কমিশন গঠন করার একটু আগে আমি বলেছি। এবং 13ই অক্টোবর মন্ত্রী পরিষদে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ওইটা করা হয়। এবং তিনি এই পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং তিনি পরিকল্পনা কমিশনের সুপারিশের ভিত্তিতে, একটু আগে বলেছিলাম, আবার রিপিট করছি, এই পরিকল্পনা কমিশন ছিল বঙ্গবন্ধু সৃষ্ট পরিকল্পনা কমিশন, যেটা সৃষ্টি করেছিলেন, ভীষণ রকম শক্তিশালী। উনি পরিকল্পনা এবং উন্নয়নকে এতটাই গুরুত্ব দিয়েছিলেন, তিনি পরিকল্পনা কমিশনের সদস্য যারা ছিলেন তাদের মন্ত্রী পদমর্যাদা যে প্রতিষ্ঠা অর্থনীতিবিদকে সদস্য নিয়োগ করেছেন। আজকেও আছেন, আজকে যারা আছেন তারা সচিব বা সিনিয়র সচিব পদমর্যাদার, তারাও ভালো করছেন, আমি খারাপ বলবো না। কিন্তু বঙ্গবন্ধু সেটাকে কোন মাত্রায় উনি ভেবেছিলেন, সেটা কিন্তু সেই মাত্রা কিন্তু ভাবতে হবে আমাদের। আজকে যেটা আমাদের চর্চা করার, গবেষণা করার, তাকে নিয়ে পিএইচডি করার কিন্তু সময় সুযোগ এসেছে। আপনারা নিশ্চয়ই কেউ না কেউ করবেন, এবং আমার বিশ্বাস যে এটা করার প্রয়োজন দেখা দিয়েছে, এবং অনেক আগেই এটা করা শুরু হয়েছে এবং এখন করছেন। সুতরাং আমরা দেখছি যে এই যে তিনি কিন্তু এই নতুন ভাবে যে বিধ্বস্ত পরিকল্পনা কমিশনের সুপারিশ অনুযায়ী তিনি বিধ্বস্ত দেশকে নতুন ভাবে গড়ার জন্য তিনি বাণিজ্য, শিল্প, কৃষি সহ বিভিন্ন খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন, এবং ইনি ঢেলে সাজানো শুরু করেছিলেন। যদি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কথা আমরা বলি, আপনারা যদিও জানেন, সকলেই জানেন, তারপর আমি একটু করে বলছি, সেটা আন্তর্জাতিক অঙ্গনের কথা যদি আমরা দেখি, 1972 সালে দেখেন বাংলাদেশ ব্রিটিশ 1972 সালে বাংলাদেশ ব্রিটিশ কমনওয়েলথ, এবং 1974 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য লাভ করে বঙ্গবন্ধুর শাসন আমলে, বঙ্গবন্ধুর যখন ক্ষমতা ছিলেন তার আমলে। 25শে সেপ্টেম্বর 1974 জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ইতিহাস সৃষ্টি করেছে। বাংলায় প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন। তার সময় জোট নিরপেক্ষ আন্দোলন এবং ওআইসি সদস্য হয় বাংলাদেশ। বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এমন যুগান্তকারী পররাষ্ট্রনীতির সূচনা তিনি করেন। আপনি কোন দিকে যাবেন, সব দিকে বঙ্গবন্ধু ছড়িয়ে ছিটিয়ে আছেন। বঙ্গবন্ধুর হাতের ছোঁয়া সমস্ত জায়গায়, যেখানে আপনি যাবেন, আপনি কোথা থেকে তার সে ছোঁয়া থেকে আমি আপনি কেউ বেরোতে পারবো না। প্রথম 3 মাসের মধ্যে সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স সহ 63টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 3 মাস 21 দিনের মাথায় যুক্তরাষ্ট্র, মুক্তিযুদ্ধে তারা প্রচন্ড বিরোধিতা করেছিল, তারাও বাধ্য হয় 3 মাস 21 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। পাকিস্তান স্বীকৃতি দিতে বাধ্য হয় 2 বছর 2 মাসের মধ্যে। লক্ষ্য করে দেখেন, এগুলো কিন্তু তার কূটনৈতিক বিজয়। এবং আপনার এবং দেশ স্বাধীনতার পর আপনারা জানেন যে ভারতের বিপুল সংখ্যক সেনাবাহিনী কিন্তু বাংলাদেশে অবস্থান করছিল। একমাত্র বঙ্গবন্ধুর মতো শক্ত, কঠিন, দূরদর্শী সম্পন্ন রাষ্ট্রনেতা থাকার ফলেই কিন্তু অতি অল্প সময় এই যে সেই সেনাবাহিনী ফিরে যেতে বাধ্য হয়েছে। সকলে একটি, আপনারা জানেন যে আপনারা যদি জাপান যান বা আপনি কোরিয়ার কথা ইতিহাস দেখেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন যারা বিভিন্ন দেশে যুদ্ধ বিধ্বস্ত সাহায্য করার নামে গেছে, তাদেরকে কিন্তু সেই সমস্ত দেশ সরাতে পারেনি। জাপানে আজও আপনার হিরোশিমা নাগাসাকির কথা জানেন। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু সেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়ে গেছে আজও কিন্তু তাদের সেনাবাহিনী যে দেশে তারা ঘাঁটি গাড়ে, যে দেশে একবার যায় ফেরানো যায় না, সেই সংশ্লিষ্ট সেই দেশকে কিন্তু সেই সেনাবাহিনী সকল খরচ বহন করতে হয়। আর আমাদের বঙ্গবন্ধু, যে ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, তারা আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে, কিন্তু বঙ্গবন্ধু সেই ভারতকে কিন্তু ছাড় দেন নাই। উনি বাধ্য করেছেন দ্রুততম সময়ের মধ্যে সকল সেনাবাহিনী ফিরিয়ে নেওয়ার জন্য। এটা যদি আপনার একটু বিশ্বের ইতিহাস যদি আপনারা পড়েন, তাহলে আপনারা দেখবেন যে এটা একমাত্র বঙ্গবন্ধু ছিলেন বলে সম্ভব হয়েছিল। নাহলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের মতোই বছরের পর বছর, 17 বছর থাকতো, আর তাদের খাওয়া খরচ এটা সেটা আমাদেরকে জুটাইতে আমরা অস্থির হয়ে পড়তে হইতো আমাদেরকে। এই জন্য বঙ্গবন্ধুকে আমাদের সেলুট করে, আমরা জাতির পিতা হিসেবে এমনি উনি জাতির পিতা হননি। সুতরাং এবং এই যে ভারতীয় বাহিনীর উপস্থিতি নিয়ে, ওই সময় কিন্তু ভারতীয় বাহিনীর উপস্থিতি নিয়ে দেশে বিদেশে বিভিন্ন মহল অপপ্রচার করতে পারতো, কিন্তু সেই অপপ্রচারের সুযোগ কিন্তু বঙ্গবন্ধু দেননি। ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী সরকারকে মিত্র বাহিনীর সদস্যদের ফিরিয়ে নেওয়ার জন্য তিনি শক্তভাবে বঙ্গবন্ধু
অনুরোধ করেন। এবং 1972 সালের মার্চ মাসেই 1972 সালের 16ই ডিসেম্বর স্বাধীন হয়, 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসেন, এবং 1972 সালের মার্চ মাসের মধ্যে মিত্র বাহিনী বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরে যেতে বাধ্য হয়। বিশ্ব ইতিহাসে বিদেশি সৈন্যদের এত দ্রুত স্বদেশে ফিরে যাওয়া কোনো নজির আর নাই, কোনো এতটা নজির বিরল। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়, এবং সেই ভাবমূর্তি উজ্জ্বল আমাদের বঙ্গবন্ধু করে। আপনি দেখেন যে মুক্তিযুদ্ধের যদি যুদ্ধ অসামান্য অস্ত্র জমা দেওয়া, বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের হাতে যে অস্ত্র ছিল 1972 সালের 3রা জানুয়ারির মধ্যে সমর্পণের আহ্বান জানান, এবং বঙ্গবন্ধু আহ্বানে এই সকল মুক্তিযোদ্ধা সারা দিয়ে অস্ত্র সমর্পণ করেন। এবং যে সমস্ত দেশে আপনি যা দেখবেন যে আপনার যে ফিলিপাইন বলেন বা মুক্তিকামী ভিয়েতনাম বা যেসব মুক্তিকামী দেশ আছে, সেই সমস্ত দেশে কিন্তু অস্ত্র কিন্তু জনগণের কাছে থেকেই যায়, কিন্তু বঙ্গবন্ধুর এক নির্দেশে সকলেই সে অস্ত্রটি দিয়ে দেয়। এখন প্রশ্ন করতে হবে তার সাথে উন্নয়নের কি সম্পর্ক আছে? যদি জনগণের হাতে অস্ত্র থাকে, বেআইনি অস্ত্র যদি থাকে, তাহলে সেটা উন্নয়ন হবে না। তারা বিভিন্নভাবে এই সমস্ত উন্নয়নকে বাধাগ্রস্ত করবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এটা কিন্তু জনগণের উন্নয়নের দিকে উনি দেখেছেন। এবং সবচেয়ে আরেকটি বিষয় হলো যে সেনাবাহিনী আমাদের উন্নয়নের অনুষঙ্গ। তিনি সদ্য স্বাধীন বাংলাদেশ দেশটিকে বঙ্গবন্ধু সুশাসন প্রতিষ্ঠার পদক্ষেপ সময়ের মধ্যে অন্যতম যে তিনি বঙ্গবন্ধু যে কাজটি করেছিলেন, তিনি করেছেন সেনাবাহিনীর পুনর্গঠন ও জাতীয় রক্ষী বাহিনী গঠন করেছিলেন। এ সম্পর্কে যে মাননীয় প্রধানমন্ত্রী যার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা তার একটি লেখা লিখেছেন, তিনি লিখেছেন, দেশ তখন দুর্ভিক্ষের মুখোমুখি, বঙ্গবন্ধু হাঁপিয়ে উঠেছেন 10 কোটি মানুষের মুখে অন্ন তুলে দিতে, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র তখন তুঙ্গে। সেই সংকটের সময়ও বঙ্গবন্ধু ভুলে যাননি তার প্রিয় সেনাবাহিনীর কথা। খাদ্য ক্রয়ের পাশাপাশি বিদেশ থেকে সেনাবাহিনীর জন্য সংগ্রহ করেছেন প্রয়োজনীয় অস্ত্র সম্ভার। এবং এটা 1973 সালে বঙ্গবন্ধু সরকার সেনাবাহিনীর জন্য নগদ অর্থে আধুনিক বেতার যন্ত্র ক্রয় করেন, সিগন্যাল শাখাকে আধুনিক করেন, এবং স্বাধীনোত্তর সময় যে সংকট ছিল, সেই সংকট পরিস্থিতিও সেনাবাহিনী যাতে কোনো রকমের সমস্যা না হয় সেই বিষয়টাও তিনি লক্ষ্য করেছেন। এবং তিনি সামরিক একাডেমি স্থাপন করেছেন, এবং তেজস্ক্রিয় তরুণদেরকে সমন্বয়ে সেনাবাহিনীকে উন্নত করার চেষ্টা করেছেন। আমি একটু বলবো যে আমার মনে সংক্ষেপ করার প্রয়োজন, তাই না? নিশ্চয়ই আমি বেশি সময় নিচ্ছি বোধ হয়। জিলুর মশাই আপনি করছেন, আপনি বললে আমি থামবো। আমার মনে যে আপনি আপনি আরো কিছুক্ষণ অবশ্যই বলতে পারেন স্যার, কোনো সমস্যা নাই স্যার। আমি জানি না এটা আপনাদের ভালো লাগছে কিনা বা আদৌ আপনাদের প্রয়োজন মেটাতে পারছি কিনা। আপনার কথাগুলো আপনার দৃষ্টিতে অনেক ভালোভাবে উঠে আসছে স্যার, একটু কাইন্ডলি তাহলে আমরা যেটা বলছি যে পাকিস্তান থেকে যে প্রত্যাবর্তনকালীন যে আরো 30,000-এর অধিক সামরিক কর্মকর্তা জওয়ান যারা বাংলাদেশ সেনাবাহিনীতে পুনর্বাসিত হয়েছে, তিনি তাদের পুনর্বাসিত করেছেন। এবং এই কাজ করতে গিয়ে বঙ্গবন্ধুকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। তৎকালীন সেনাবাহিনী অনেক কর্তা ব্যক্তি এই পুনর্বাসনের বিরোধিতা করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু কারো সে কথা শুনেননি। বঙ্গবন্ধু যারা প্রত্যাবর্তন করেছেন সকলকে শুধু চাকরিতে পুনর্বহাল করেননি, কর্মকর্তা ও সদস্য নির্ধারণ করেছেন পদোন্নতির সোপান। মুক্তিযুদ্ধকাল চলাকালীন ও পরবর্তীকালে যে সেনাবাহিনী যারা ছিলেন তারা দ্রুত পদোন্নতি লাভ করেছেন। এবং এই পদোন্নতির কথা আমরা বলেছি। তার ইসলামী ফাউন্ডেশনের কথা যদি বলি, বঙ্গবন্ধু দেখেন যে ইসলামের যথার্থ শিক্ষা ও মনোমানে সঠিকভাবে ব্যাপক জনগোষ্ঠীর মাধ্যমে ছড়িয়ে দেওয়া, ধর্মীয় উন্নয়নের জন্য যে প্রসার প্রয়োজনীয়তা বঙ্গবন্ধু তীব্রভাবে অনুভব করেন। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ পরিজীবনের সময় 1975 সালের 22শে মার্চ প্রতিষ্ঠা করেন ইসলামিক ফাউন্ডেশন। এবং ইসলামের আদর্শের যথাযথ প্রকাশ, যা তথ্য যেগুলো আছে সেগুলো ইসলামের উদার মানবতাবাদী চেতনা বিকাশের লক্ষ্যে এটাকে একটি বিধিবদ্ধ সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা বা স্বাধীন সংস্থা হিসেবে বঙ্গবন্ধু ইসলামী করেন। এবং এই যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা ছিল জাতির জনকের সুদূর প্রসারী চিন্তার এক অমিত সম্ভাবনার ফসল। সেই ইসলামিক ফাউন্ডেশন যদি আপনারা একটু জেনে থাকেন, দেখবেন যে সেই ফসল এখন আজ মহিরু হয়েছে। এবং হজ কথা যদি বলি, 1972 সালে সৌদি আরবে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে 6 সহস্রাধিক বাংলাদেশি মুসলিমকে হজ করানোর জন্য কিন্তু বঙ্গবন্ধু প্রেরণ করেন। আজকে যমুনা সেতু কথা বলা হচ্ছে, যমুনা সেতু 1973 সালের 18 থেকে 24শে অক্টোবর 1973 সালের 18 থেকে 24শে অক্টোবর জাপান সফরকালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কাকুই তানাকার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যমুনা বহুমুখী সেতু নির্বাচনের সূচনা করেন। আজকাল অনেকে বলে যমুনা সেতু সেই করেছে, এই যে যমুনা সেতু, কিন্তু দেখেন এই কন্ট্রাক্ট এই সূচনা করেছিলেন বঙ্গবন্ধু 1973 সালের 18 থেকে 24শে অক্টোবর। শিল্পকলা একাডেমি, দেখেন যে শিল্প সংস্কৃতি উন্নয়নের জন্য কিন্তু ব্যাপক শিল্প সংস্কৃতির ব্যাপারও বঙ্গবন্ধু আপনি জানেন
বঙ্গবন্ধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ভক্ত ছিলেন, কথায় কথায় বলতেন, ভাষণে উনি দিতেন, বলতেন না 7 কোটি বাঙালি রেখে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করুন, এই কথা বঙ্গবন্ধুর মুখে আমরা কিন্তু শুনেছি। বঙ্গবন্ধু বিভিন্ন সময় তার রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উক্তি গান কিন্তু অকপটে উনি বলেছেন। তিনি ভীষণ রকম পড়াশোনা করতেন, অনেক পড়াশোনা করেছেন উনি, এই সময় ভীষণ ধারণা ছিল। সুতরাং 1974 সালের 19শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতির আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশকে শিল্প সংস্কৃতি বান্ধব সংস্কৃতিশীল মানবিক বাংলাদেশ গঠন এবং বাঙালি জাতির হাজার হাজার বছরের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখার জন্য এবং এটাকে আরো সমৃদ্ধি করার জন্য উন্নয়নের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি গঠন করেন। এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিকাশের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। তিনি আরো কিছু ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেগুলা উন্নয়নের সাথে কিন্তু অনেকটাই যায়। যেমন তিনি 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করেছিলেন বঙ্গবন্ধু। 5,000 টাকার উপরে কৃষি ঋণ যাদের ছিল তাদের তিনি সেই কৃষি ঋণ মকুব করে দিয়েছিলেন। ধনী দরিদ্রের ব্যবধান কমিয়ে আনার জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জমির মালিকদের সিলিং পুনর্নির্ধারণ সর্বোচ্চ কতটুকু রাখা যাবে সেই সিলিং উনি পুনর্নির্ধারণ করেছিলেন এবং এটি একটি যুগান্তকারী সাহসী কিন্তু পদক্ষেপ ছিল, উন্নয়নের জন্য এটা প্রয়োজন ছিল। এবং বঙ্গবন্ধুর সময় যে প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন বঙ্গবন্ধুর সময় হয়, এটা ছিল 14 থেকে 21 ফেব্রুয়ারি 1974 প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের প্রথিতযশা সাহিত্যিক ও শিল্পীরাও কিন্তু উপস্থিত ছিলেন। এই শিল্প সাহিত্য উন্নয়নে কিন্তু বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, দুর্নীতি ছাড়া যদি না হয়, দুর্নীতি যদি না কমে উন্নয়ন কিন্তু পথ পায় না। দুর্নীতি যদি যতটা কমবে উন্নয়ন কিন্তু তার গতি তার যদি বেশি হারে বৃদ্ধি করে। সুতরাং বঙ্গবন্ধু বিশ্বাস করতেন দেশের সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ যদি গঠন করতে হয় তাহলে সর্বপ্রথম কি কাজটা করতে হবে? সর্বপ্রথম করতে হবে দুর্নীতির মূল কারণ উদ্ঘাটন করে সেটা মূল উৎপাদন করতে হবে। এটা তো বঙ্গবন্ধুর বিশ্বাস। তেমনি সরকারি কর্মচারীদের বেতনে যদি তাদের সংসার ভালোভাবে না চলে তাহলে তারা যে দুর্নীতির আশ্রয় নিবে এটা বঙ্গবন্ধু বুঝেছিলেন। তিনি জানতেন তাদেরকে দুর্নীতিমুক্ত করতে রাখতে প্রয়োজনীয় অঙ্কের অর্থ এবং অন্যান্য সুযোগ সুবিধা যে প্রদান করতে হবে সেটাও তিনি বিশ্বাস করতেন যাতে তাদের দুর্নীতির পথে পা বাড়াতে না হয়। এর বঙ্গবন্ধু কিন্তু উনি শুধু তোমরা দুর্নীতি করো না এটা বলে খালাস ছিলেন না, দুর্নীতি করো না বললেন, কিন্তু যদি তাকে যদি খেতে না পায় তাহলে দুর্নীতি করতে সে বাধ্য হবে। বঙ্গবন্ধু খুব ভালোই বুঝতেন, সেজন্য তিনি তার সময় কিন্তু বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছিলেন। এবং 1974 সালের 18 জানুয়ারি বঙ্গবন্ধু তার ভাষণে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং 18 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সভাপতি মন্ত্রিসভা বৈঠক বসে এবং সেখানে সকল মন্ত্রীকে সম্পদের হিসাব রাষ্ট্রপতির নিকট পেশ করতে নির্দেশ দেন। তিনি শুরু করেছেন সেটা। এবং 1975 সালের 3 জানুয়ারি সরকার ধ্বংসাত্মক কার্যাবলী পরিচালনাকারী মজুদকার কারোবাজিদের মৃত্যুদণ্ডের বিধান দেওয়ার জন্য বিশেষ ক্ষমতা 75, অনেকে বলেন এটা খারাপ, কিন্তু এটা করা হচ্ছে মজুদকারী কারোবাজারের দুর্নীতিবাদদের যারা উন্নয়নের পথে বাধাগ্রস্ত ছিল তাদেরকে কিন্তু তিনি প্রতিহত করার জন্য উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য করেছিলেন। তাহলে আমি যদি আমার কথা প্রায় শেষ করে দিচ্ছি, আমি শুধু এটুকু বলবো যে আজকে যেটুকু বললাম একটু অতি সামান্য একটু বললাম। এবং উন্নয়নের যে কথাটা যদি আমি বলি, বঙ্গবন্ধু সংবিধান দিয়েছেন আমাদেরকে অতি অল্প সময়, সেই সংবিধানের অনুচ্ছেদ 15-তে উনি প্ল্যান অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছেন। এবং সেই যে বাস্তবতার নিরিখে যদি আমি দেখি, বাস্তব নিরিখে তো দেখি তার সময় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়, তার সরকারের সময় কিন্তু এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়। এবং একটু কি মিউট করবেন? এবং তার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমি একটু আগে বলেছি, আবার সর্বশেষ কথাটা বলি, আবার আমি এই যে কথা শেষ করব যে উন্নয়নের যে আপনারা যদি একটা পরিমাপক যদি দেখেন, অর্থনৈতিক উন্নয়নের পরিমাপক যদি দেখেন সাধারণত কি হয়, আপনার জিডিপির গ্রোথকে কিন্তু সারা বিশ্বে ধরা হয় এটার একটা পরিমাপক, অথেন্টিক পরিমাপক। সেই পরিমাপকের দিকে যদি দেখি বঙ্গবন্ধু সময়ে যেটা ছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বঙ্গবন্ধু সময়ে এভারেজ জিডিপি গ্রোথ ছিল 4, অথচ 80-85 সেকেন্ড নেমে গেছে 3.8। তৃতীয় 85 থেকে 90 জিডিপি গ্রোথ নেমেছে 3.8। চতুর্থ মানে 4-5-20 বছর 90 থেকে 95 সেই সময় বঙ্গবন্ধুকে স্পর্শ করেছিল। তাহলে বঙ্গবন্ধুর উন্নয়ন সেই সময়
বলা হয় যে উন্নয়ন ছিল না, এটা কি বিশ্বাসযোগ্য? এটা রেকর্ড। সারা পৃথিবীতে উন্নয়নের পরিমাপক যেটা বললাম জিডিপি, সেই জিডিপির পরিমাপে বঙ্গবন্ধু শাহাদাত বরণের পর 20 বছরের মধ্যেও বঙ্গবন্ধুকে ছুতে পারছিল না। তাহলে বঙ্গবন্ধু 3.5 বছরে কি করে গেছেন? আমি আপনাদের বিবেচনার জন্য, আপনাদের আলোচনার জন্য, আপনাদের চিন্তার জন্য, চিন্তার খোরাক হিসেবে রেখে আমি আমার আজকের এই বক্তব্য এখানে সমাপ্তি করছি। আপনাদের সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই বক্তব্য শোনার জন্য। সম্মানিত মুখ্য আলোচক শামসুদ্দিন আহমেদ ভুইয়া স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রায় 1.5 শতাধিক ছাত্র জুম মিটিং এ আমাদের সাথে ছিল। এছাড়াও আমাদের ফেসবুক পেজে প্রায় 1,20,000 ফলোয়ার আছে। তাদের মধ্য থেকে যারা লাইভে এই প্রোগ্রাম দেখছে, তারা আপনার এই তথ্য নির্ভর উপস্থাপনা থেকে অনেক কিছু জানতে পারছে। আপনার দৃষ্টিতে জানা ঘটনা অনেক সুন্দরভাবে আরো দৃঢ়ভাবে উঠে চলে এসছে। এটা অনেকেই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ স্যার আপনাকে আবার। আমাদের এ পর্যায়ে আমাদের আলোচক জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার স্যারকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। স্যার। ধন্যবাদ জিল্লুর। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিমুল্লাহ খন্দকার, মুখ্য আলোচক শামসুদ্দিন আহমেদ ভুইয়া, যিনি আমাদের স্বাগত জানালেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইদ্রিস হাওলাদার, বিভিন্ন পর্যায়ের আমাদের সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থী এবং সুধীমণ্ডলী যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, শুভ বিকেল। প্রথমেই আমি প্রবন্ধকার সম্পর্কে একটু বলতে চাই। আমি ইতিহাসের ছাত্র, টুকটাক পড়ালেখার অভ্যাস আছে, খুব বেশি না। আমি মনোমুগ্ধ হয়ে তার প্রবন্ধটা শুনছিলাম, তার কথাগুলো শুনছিলাম। চমৎকার একটি উপস্থাপনা। আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকর্মীদের ধন্যবাদ দিই এত সুন্দর একজন আলোচককে ঢাকা কলেজে আমাদের সামনে এবং শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার জন্য। শিক্ষার্থীরা তো উপকৃত হবে, আমি নিজেও দারুণভাবে উপকৃত হলাম তার চমৎকার উপস্থাপনার জন্য। অনেকেই জানেন কিন্তু চমৎকার উপস্থাপনা করতে পারেন না। ওনার মধ্যে দুটি গুণই আছে, উনি ভালো উপস্থাপক এবং একজন জ্ঞানী মানুষ। তার উপস্থাপনার ঢং রিয়েলি আমাকে আকৃষ্ট করেছে। উনি যে উপস্থাপনাটা করেছেন, প্রকৃতপক্ষে এই উপস্থাপনার পরে বঙ্গবন্ধুর উন্নয়ন নিয়ে বলার মতো কিছু অবশিষ্ট রাখছেন, এটা আমার নজরে আসেনি। হয়তো উনি আরো ব্যাখ্যা করতে পারতেন সময় বেশি পেলে, কিন্তু উনি বঙ্গবন্ধুর উন্নয়নে যে কথাগুলো আমি বলবো বলে ভেবে রেখেছিলাম আমার স্বল্প প্রস্তুতিতে, এখন আমি দেখলাম আমাকে উনি নিঃস্ব করে দিয়েছেন। অর্থাৎ আমার বলার মতো আসলেই কিছু নেই। তবু দু একটি কথা আমি বলবো, সেটা ওনার বক্তব্যকে সমর্থন করার জন্য, দ্বিমত করার জন্য না। আমি প্রবন্ধ উপস্থাপন করি, দেশে বা বিদেশে করেছি বেশ কিছু প্রবন্ধ। প্রবন্ধ শুনেছি, প্রবন্ধ শুনে আমি খুব ক্রিটিক করি যারা প্রবন্ধ উপস্থাপন করেন। আমি উপস্থাপন করলেও আমার সমালোচনাটাকে আমি স্বাগত জানাই, এবং যারা উপস্থাপনা করেন তাদের ত্রুটি ধরার জন্য আমি খুব মুখিয়ে থাকি। কিন্তু আমার ব্যর্থতা, এক্ষেত্রে উনি আমাকে ব্যর্থ করে দিয়েছেন, অর্থাৎ আমি ওনার ত্রুটি ধরার সুযোগ পাচ্ছি না। তবে একটি সুযোগ আছে, সেটা হচ্ছে ওনাকে সমর্থন করার। তা আমি দু একটি কথা বলে মূলত ওনাকেই সমর্থন করব। যাই হোক, এই যে বঙ্গবন্ধুর উন্নয়ন, বঙ্গবন্ধু তো একজন স্বপ্নদ্রষ্টা।
আমি অন্নদা শঙ্করের একটা উক্তি সবসময় বলি। অন্নদা শঙ্কর একসময় বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন, আপনি বাংলাদেশের কথা কখন থেকে ভাবতে শুরু করেন? বঙ্গবন্ধু নির্দ্বিধায় জবাব দিয়েছিলেন 1947 সাল থেকে। উনি ব্যাখ্যা দিয়েছিলেন যে পাকিস্তানিদের সাথে থেকে বাঙালির উন্নয়ন সম্ভব না। একটি কারণ আছে যেটা প্রবন্ধকার চমৎকার বলেছেন। 1947 সালে ভারতবর্ষ ভাগ হলো, ভারতের সংবিধান হলো, পাকিস্তান 9 বছর সংবিধানবিহীন থাকলো। একটি রাষ্ট্র তার জন্মের শুরু থেকেই অগণতান্ত্রিক একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে আসছে। তো যে রাষ্ট্র একটা অগণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে আসছে সেই রাষ্ট্রে গণতান্ত্রিক প্র্যাকটিস থাকবে না। আর গণতান্ত্রিক প্র্যাকটিস না থাকলে তৎকালীন যে পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের সুযোগ সুবিধা নিশ্চিত হবে না, বাঙালিরা বঞ্চিত হবে। বঙ্গবন্ধু শুরুতেই সেটা বুঝেছেন, যে কারণে উনি স্বাধীন বাংলাদেশ যে রাষ্ট্রের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়নে উনি প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। এবং শুরুতে উনি 3টি কাজ করেছিলেন যেটা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আগে উনি জানতেন আমার দৌড় কোথায়, আমার স্বপ্ন কোথায়। কারণ উনি যে কাজটি করেছিলেন যে স্বাধীন রাষ্ট্রের জন্য মাতৃভাষাটা কি হবে রাষ্ট্রের, বাংলা। এই বাংলা ভাষাটার জন্য উনি সংগ্রাম করেছেন, জেল কেটেছেন, এই বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষার মর্যাদায় উন্নীত করেছেন। এটা বাংলাদেশ প্রতিষ্ঠার আগে ওনার স্বপ্ন, উনি একটা সুদূর প্রসারী স্বপ্ন দেখেছিলেন। ধীরে ধীরে সেই স্বপ্নগুলো পাড়ি দিয়েছে এবং সেখানে আরেকটি কাজ উনি কি করেছিলেন যে উনি তো এই যে প্রবন্ধকার উল্লেখ করেছেন যে জাতিসংঘ বাংলায় ভাষণ দিলেন, উনি কিন্তু তারও আগে 1954 সালে যখন চীনে যান তখন একটি আন্তর্জাতিক সম্মেলনে উনি বাংলায় ভাষণ দিয়েছিলেন। তখন বাংলা রাষ্ট্রভাষা হয়নি এবং তখন উনি বলেছিলেন আমি ইংরেজিতে বলতে পারি কিন্তু কেন বলবো, মানে বাংলা, আমি তো বাঙালি। অর্থাৎ উনি কতটা সুদূর প্রসারী চিন্তা করেছিলেন। তখনও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো প্রচেষ্টা সিঁড়ি তখনও তৈরি হয়নি। মূলত বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সিঁড়িটা তৈরি হয় 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। এবং তার আগে যদি বলি যে পরের প্রায় আসে যুক্তফ্রন্টের মধ্য দিয়ে। এবং সেখানে যেটি আরেকটু আগের কথা যদি বলি, লাহোর প্রস্তাবের মধ্যে যে পাকিস্তান রাষ্ট্র অর্থাৎ একাধিক স্টেটস, মুসলিম স্টেটস প্রতিষ্ঠার যে ইঙ্গিতটা ছিল সেখান থেকে। তো যাক আমি ওদিকে যাব না। বঙ্গবন্ধু যখন দেশের আরেকটি কাজ করেছিলেন, উনি আপনারা জানেন যে মার্চের শুরুতেই স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল, তখনও বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়নি। এবং আরেকটা কাজ করেছিলেন যে স্বাধীন বাংলাদেশের নামকরণ করেছিলেন উনি, বাংলাদেশ নামকরণটা করেছিলেন পূর্ব পাকিস্তানের পরিবর্তে, এটা স্বাধীনতার আগে। তাহলে উনি জাতীয় পতাকা, বাংলাদেশের নামকরণ এবং রাষ্ট্রভাষা এই 3টে বিষয় কিন্তু উনি স্বাধীনতার আগেই সমাধান করে ফেলেন। অর্থাৎ কতটা সুদূর প্রসারী একজন নেতা। বাংলাদেশ যখন স্বাধীন হলো এর একদিকে এটা ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, লাখ লক্ষ ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে এক কঠিন চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার আগে যেমন উনি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, কারণ তখনও আন্তর্জাতিক চ্যালেঞ্জ ছিল, তখনও দেশের বিরুদ্ধে রাজাকার স্বাধীনতা বিরোধী ছিল, অর্থাৎ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রে সংকট ছিল, চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন। স্বাধীনতার পরে বাংলাদেশ পুনর্গঠনের ঠিক
সেই চ্যালেঞ্জগুলো ওনার সামনে ছিল এবং উনি এমন একজন নেতা ছিলেন যিনি হাত বাড়াইলেই বুঝতে পারতেন বাঙালির আশা, বাঙালির আকাঙ্ক্ষা, বাঙালির ভাষা। উনি এই যে উন্নয়ন করেছেন বাংলাদেশে, সেটা ওনার একটা রাজনৈতিক দর্শন ছিল। দর্শনটা কি? সোনার বাংলা। সোনার বাংলা উনি সোনার মানুষ গড়ার মধ্য দিয়ে, যেখানে যে প্রবন্ধকার যে কথাগুলো বলছেন, শিক্ষার ক্ষেত্রে উনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন সেটা ছিল মূলত সোনার মানুষ গড়ে তোলার, শিক্ষিত, সৎ, কর্মঠ মানুষ গড়ে তোলার। তার মধ্য দিয়ে উনি সোনার বাংলা করতে চেয়েছিলেন। এখন তিনি যে বাঙালির যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, এইগুলোকে তিনি একই সূত্রে গাঁথার চেষ্টা করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। যে বিষয়টি এখানে দরকার, বাংলাদেশের আর্থিক সংকট ছিল, তার ব্যক্তিত্বের একটি জায়গা বলি। 1973 সালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, তার সাথে একটি মিটিং হচ্ছিল বঙ্গবন্ধুর, মিস্টার পিটার গার্গিল পুরো নামটা। তো বঙ্গবন্ধু বলেছিলেন আমার ঋণ দরকার আমার দেশ গড়ার জন্য, কঠিন কোনো সত্ত্বে ঋণ নিতে পারবো না। তখন পিটার গার্গিল তাকে প্রশ্ন করেছিলেন, আপনি যে আপনার দেশ বিধ্বস্ত, এখন আপনি যদি অর্থ না নেন, ঋণ না নেন, দেশ কিভাবে পুনর্গঠন করবেন? তখন যে কক্ষে মিটিং হচ্ছিল উনি পিটার সাহেবকে ডাকলেন জানালার কাছে, বললেন যে দেখেন তো কি দেখা যায়। তো বঙ্গবন্ধু বললেন যে দেখেন কি দেখা যায়। উনি জানালার দিকে তাকায় বললেন সবুজ ঘাস এবং সুন্দর উঠান। বঙ্গবন্ধু বললেন আমার বাঙালি, তারা আপনি যদি সহজ শর্তে ঋণ না দেন তাহলে এই সবুজ ঘাস, সবুজ উঠান এটাই তারা খাবে। এর মানে হচ্ছে এই যে সবুজ উঠান, সবুজ জমি, সবুজ বনানী, এখানেই তারা পরিশ্রম করে বাঙালি জাতিকে দৃঢ়ভিত্তির উপর প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে বঙ্গবন্ধুর একটি স্বপ্নের জায়গা, একটি স্বপ্নের দেশ। এবং আরেকটি উক্তি আমি বঙ্গবন্ধুর করতে চাই। উনি বলেছিলেন আমি কি চাই? আমি চাই বাংলার মানুষ পেট ভরে খাক। আমি কি চাই? আমার বাংলার বেকার কাজ পাক। বঙ্গবন্ধুর ভাষণে আছে, এটা ভাষণের অংশ বলছি। আমি কি চাই? আমার বাংলার মানুষ হেসে খেলে বেড়াক। আমি কি চাই? আমার সোনার বাংলার মানুষে প্রাণ ভরে হাসুক। এই যে তার চাওয়াটা, তার সোনার বাংলার যে আকাঙ্ক্ষাটা, এবং শামসুদ্দিন স্যার যে বিষয়গুলো এখানে তুলে ধরলেন, মূলত বঙ্গবন্ধুর এই যে কথা এবং স্বপ্ন এবং তার আকাঙ্ক্ষা, তারই কিন্তু প্রতিফলনগুলো তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা খুঁজে পাচ্ছি। এবং ক্ষমতায় উনি যখন অধিষ্ঠিত হলেন, প্রথম বর্ষপূর্তিতেই তিনি একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে শ্মশান বাংলাকে আমরা সোনার বাংলা করে গড়ে তুলতে চাই। এবং কৃষকদের প্রতি উনি বলেছিলেন যে ক্ষেত খামার কলকারখানায় দেশ গড়ার আন্দোলন গড়ে তুলতে হবে। উনি জনগণকে উৎসাহিত করেছেন। আবার একই সঙ্গে দাতা গোষ্ঠীর সাথে উনি ফাইট দিয়েছেন যে দেশের মর্যাদা হানিকর কোন শর্তে তিনি ঋণ গ্রহণ করবেন না। এবং তার উন্নয়ন কর্মকাণ্ডগুলো চমৎকারভাবে বলেছেন শামসুদ্দিন স্যার। তো যে কারণে এই যে একটা মানুষ, তার যে চেতনার জায়গাটা, এবং উনি একটি বক্তব্যে বলেছিলেন যে কত বিধ্বস্ত অবস্থা, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে ফেরাউনের দল, আছে আমার মানুষ, মানুষের একতা। এই একতা দিয়ে আমি দেশ গড়ব। অর্থাৎ একটা মানুষের, তার মানুষ বাঙালির প্রতি তার বিশ্বাসের জায়গাটা ছিল কত গভীর। এবং বঙ্গবন্ধু বলেছিলেন এই আরেকটা ঋণ নেওয়ার ক্ষেত্রে, উনি বলেছিলেন যে ভিক্ষুকের জাতির ইজ্জত থাকে না, বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না, দেশের মধ্যেই পয়দা করতে হবে।
আমার যা প্রয়োজন সেটা এখানেই প্রদান করতে হবে। তাহলে এই যে একটা মানুষ, তিনি দেশ ঘুরেছিলেন, দেশের জন্য সংগ্রাম করেছিলেন, এবং তার যে চেতনার জায়গাটা আমরা দেখতে পাই, এবং সেখানে তার যে বক্তব্য সেটার মধ্য দিয়ে এই যে শামসুদ্দিন স্যার তার যে উন্নয়নের কথাটা তুলে ধরলেন, আমি ঠিক একটু তার প্রেক্ষাপটটা এখানে বলতে চাই যে তখন বাংলাদেশের অবস্থাটা কি ছিল। যে 9 মাস ব্যাপী যে মুক্তিযুদ্ধে এবং পাকিস্তান বাহিনী জ্বালাপোড়াও সব ব্যাপক যে ধ্বংসযোগ্য হলো, এর ফলে বাংলাদেশ ছিল কি একটি বিধ্বস্ত ভূখণ্ড। বাংলাদেশ ছিল একটি বিধ্বস্ত ভূখণ্ড। মুক্তিযুদ্ধকালীন সময়ে উৎপাদন ব্যাহত হবে, এটাই স্বাভাবিক। এবং 1972 সালে জানুয়ারিতে 40 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল। 74 দুর্ভিক্ষ হয়, তার আগের প্রেক্ষাপটটা আপনার বুঝতে হবে। এই অবস্থায় 90,000 পাকিস্তানি যুদ্ধবন্দী, আটককৃত 37,000 রাজাকার এবং দালাল এবং লক্ষাধিক ভারতীয় বাহিনী যারা বা ভারতীয় বাহিনী যারা এখানে যৌথ বাহিনীর সাথে যুদ্ধ করছে, এই সবার খাদ্য সরবরাহ করার মতো একটি কঠিন পরিস্থিতি তখন সৃষ্টি হয়েছিল। বঙ্গবন্ধু সেটা মোকাবেলা করেছিলেন। বিশাল ব্যাপার, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে এত যুদ্ধবন্দী এবং আটক বাহিনী এবং ভারতীয় বাহিনী, তাদের কিন্তু এখানে ভরণ পোষণ করতে হয়েছে বঙ্গবন্ধুকে। বুঝতে হবে বাস্তবতা। আসবাবপত্র সহ প্রায় 43 লক্ষ বসত বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। 19,000 হাট বাজার, 3,000 অফিস, 6,000 প্রাইমারি স্কুল ও মাদ্রাসা এবং 900 কলেজ পুড়িয়ে দেওয়া হয়েছিল। কারা করছিল? পাকিস্তানি বাহিনী এবং তার দোসররা। এইটা ছিল তৎকালীন সিনারিও। যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন ছিল। 300 রেল সেতু ধ্বংস করা হয়, 200 মাইল রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়, সরকারি পরিবহনের শত শত গাড়ি ধ্বংস করা হয়, পুড়িয়ে দেওয়া হয়। চট্টগ্রাম চালনা বন্দর, যেটা বহির্বিশ্বের সাথে যোগাযোগের জায়গা ছিল, সেখানে মাইন পুঁতে রাখা হয় এবং বন্দর দুটিকে অকার্যকর করে ফেলানো হয়। বিদ্যুৎ পোল ধ্বংস করা হয় এবং লাইনগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিশ্বব্যাপী যোগাযোগ প্রতিষ্ঠায় যে টেলিফোন সংযোগ, সেটাও ছিল বিধ্বস্ত। এটা ছিল তৎকালীন বাস্তবতা। ব্যাংকগুলো লুট করা হয়, ব্যাংকে গচ্ছিত যেসব কাগজপত্র বা দলিল বা ডকুমেন্টস ছিল সেগুলো পুড়িয়ে ফেলা হয়। কাঁচামাল সংকট, যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ, কাঁচামাল না থাকে উৎপাদন, শিল্পের উৎপাদন বন্ধ হয়ে যায়। দেশ পুনর্গঠনে যে পরিমাণ দক্ষ জনশক্তি দরকার ছিল, যেমন প্রকৌশলী, ব্যাংকার, অর্থনীতিবিদ, বড় বড় ব্যবসায়ী, সেগুলোর অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা, সেগুলোর সংকট পড়ে। কেন? এই সমস্ত বড় বড় পদ ছিল পাকিস্তানিদের দখলে বা অবাঙ্গালীদের দখলে। সুতরাং তারা চলে যায়, কেউ পলাতক হয়। তাহলে যাদের দিয়ে দেশ পুনর্গঠন করবে, সেই মেধাবী অভিজ্ঞ অংশ তখন সংকট ছিল। এই তো ছিল তৎকালীন বাস্তবতা। তাহলে আমার ব্যাংকে টাকা নাই, বৈদেশিক সাহায্য নাই, দেশ বিধ্বস্ত। এরকম একটি জায়গা থেকে বঙ্গবন্ধু শুরু করেছিলেন। সুতরাং এই যে বঙ্গবন্ধুর যে জায়গাটা, এটা খুব কঠিন একটি কাজ ছিল। সেই কঠিন কাজগুলো উনি করেছিলেন। উনি বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য কি করেছিলেন? বেদুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। উনি বিদ্যুৎ সংকট দূর করার জন্য খুব কঠিন একটা স্বপ্ন দেখেছিলেন, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। কত স্বপ্ন, যে এখনই আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারছি এই এত মডার্ন যুগে এসে। বঙ্গবন্ধু ওই সময় সেই স্বপ্নটা করেছিলেন। তিনি একজন স্বপ্নে এবং একজন স্বপ্নদ্রষ্টা ছিল একটা জাতির। এবং এই যে সংকট, সেই সংকটগুলোকে উনি মোকাবেলা করে এখানে এসেছিলেন। এবং সেই সংকট, বহির্বিশ্বের সংকটটা তো প্রচুর। আমি গতদিন একটা আলোচনায় বলেছিলাম যে নাইজেরিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, উনি একজন সামরিক শাসক ছিলেন। উনি জোট নিরপেক্ষ আন্দোলনে বঙ্গবন্ধুকে সরাসরি প্রশ্ন করেছিলেন, পাকিস্তান একটি শক্তিশালী রাষ্ট্র, আপনি ভাঙলেন কেন? চিন্তা করা যায়, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, সেই দেশের সরকার প্রধানকে, রাষ্ট্রনায়ককে জিজ্ঞাসা করছে, আপনি পাকিস্তান ভাঙলেন কেন? বঙ্গবন্ধু অনেক কড়া জবাব দিতে পারতেন, কিন্তু উনি দেননি। এ কথাটা আমি গতদিনে একটা আলোচনায় বলেছিলাম। উনি বলেছিলেন, অবিভক্ত পাকিস্তান নিঃসন্দেহে শক্তিশালী, অবিভক্ত ভারত আরো শক্তিশালী,
অবিভক্ত এশিয়া আরো শক্তিশালী, বিশ্ব যদি একটি রাষ্ট্র হতো সেটা হতো আরো শক্তিশালী, কিন্তু চাইলেই কি সেটা সম্ভব? অর্থাৎ নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধান কিন্তু বলে দিলেন যে আপনিও কিন্তু বিশ্বের একটা স্বাধীন রাষ্ট্র, অতএব আপনিও বিশ্বের অংশ না, তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না। উনি সরাসরি না বলে ইনডিরেক্ট কিন্তু এই কথাটাই প্রমাণ করে দিলেন। এইটা হচ্ছে বঙ্গবন্ধুর দূরদর্শী। সুতরাং সেই বঙ্গবন্ধু বাংলাদেশ পুনর্গঠনে, যেটা প্রবন্ধকার চমৎকারভাবে বলেছেন, কতটুকু সময় পেয়েছেন এবং কতটুকু সময়ে এই দেশকে গড়ে তুলেছেন। ঘরে ঘরে প্রায় অস্ত্র যদি উদ্ধার না হয়, আইন শৃঙ্খলার অবনতি হলে দেশের উন্নয়ন হবে? এই জটিল কাজগুলো তখন তাকে করতে হয়েছে। এবং যেটা আমি প্রবন্ধকার সেনাবাহিনী পুনর্গঠন করার কথা বলেছেন, আমি একটু অ্যাড করি সেখানে, যে উনি পদাতিক নৌ বিমান বাহিনী গঠনের লক্ষ্যে 72 সালের 8 এপ্রিল একটি অধ্যাদেশ জারি করলেন। উনি বিডিআর বাহিনীকে পুনর্গঠন করলেন, কারণ সীমান্ত রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিডিআর। এবং সবচেয়ে বড় কথা হলো, উনার অস্ত্র আমদানি দেখলে আপনি বুঝতে পারেন বঙ্গবন্ধু কিন্তু ওই অবস্থায় তো অস্ত্র আমদানি করছেন, সেনাবাহিনী পুনর্গঠন করলেন। আমি একটু তথ্য দিচ্ছি আপনাদের। এবং 1974 সালে মার্চের 3 তারিখে কুমিল্লায় প্রথম সামরিক একাডেমি প্রতিষ্ঠা করেন উনি। এবং যুগোস্লাভিয়া থেকে উনি ক্ষুদ্র অস্ত্র এবং সাজোয়া বাহিনী এবং ভারী যান আনছেন। সোভিয়েত ইউনিয়ন থেকে উনি মিগ বিমান এনেছেন। ভারতের অনুদানে 30 কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর পোশাক তৈরি করেছেন। এই যে মিশর থেকে উনি ট্যাঙ্ক, সাজোয়া যান আমদানি করেছেন এবং কিছু সৌজন্যও পেয়েছিলেন, যে সাজোয়া যান দিয়ে বঙ্গবন্ধুকে 15 আগস্ট যে ট্যাঙ্কগুলো দিয়ে বঙ্গবন্ধুর বাসভবন 32 নম্বর ঘেরাও করে বঙ্গবন্ধু হত্যা করা হয়েছিল নির্মমভাবে। এই যে উনি আরেকটা কাজ করেছিলেন, যেটাও বঙ্গবন্ধুর মানে সংকট তৈরি করার ক্ষেত্রে সহায়ক হয়েছিল। পাকিস্তান ফেরত 30,000 সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাড করে বাংলাদেশ সেনাবাহিনী পুনর্গঠন করেছিলেন, যে কারণে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে পাকিস্তানপন্থী এবং বাংলাদেশপন্থীদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক সংকট তৈরি হয়েছিল। যাই হোক, উনি কিন্তু সেই কাজগুলো করেছিলেন। উনি মুক্তিযুদ্ধের স্মারক সংরক্ষণ করেছিলেন। তার অন্যতম উদাহরণ সাভার স্মৃতিসৌধ, একটি জাতি যেটা মাথা তুলে দাঁড়িয়ে আছে, একটি জাতির স্বাধীনতার অস্তিত্বের একটি নিদর্শন হিসাবে উনি সেটার নির্মাণ শুরু করেছিলেন। এই যে একটি জাতিকে গড়ে তোলা, একটা স্বপ্ন দেখা। শিক্ষার কথা বলেছেন প্রবন্ধকার, আমি শুধু একটু অ্যাড করতে চাই যে শিক্ষকদের 9 মাসের বকেয়া বেতনে আর্থিক সংকটের মধ্যেও শিক্ষকদের মুক্তিযুদ্ধকালীন 9 মাসের বকেয়া বেতন উনি পরিশোধ করেছিলেন। সুতরাং যে মানুষটা এইভাবে একটি জাতিকে গড়ে তোলে, এবং উনি প্রবন্ধকার সাথে আমি আরেকটু অ্যাড করি যে শিক্ষাবিদদেরকে উনি শিক্ষা সচিব করেছিলেন। উনি কি করে চাইছিলেন যে শিক্ষা বিশেষজ্ঞ তৈরি হোক, শিক্ষা সেক্টরটা শিক্ষাবিদরা চালাবে। কিন্তু প্রবন্ধকার স্যার, আপনারা কিন্তু পরবর্তীতে সেখানে আমাদেরকে সরিয়ে দিয়েছেন, রাখতে দেন। এটাই বাস্তবতা। আমরা শিক্ষকরা, আমার শিক্ষা সেক্টর সম্পর্কে আমরা যতটুকু বুঝবো, নিঃসন্দেহে আপনি সেটা বুঝবেন না। আমার ক্রাইসিস আমরা যা বুঝবো আপনি সেটা বুঝবেন না। এটা বঙ্গবন্ধু উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু আপনারা পারেননি। যে কারণে আজকে আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক সংকট রয়ে গেছে। বঙ্গবন্ধু যে স্বপ্নগুলো দেখেছিলেন শিক্ষাকে নিয়ে, তিনি আসলে কি চেয়েছিলেন যে আমলাতন্ত্রের বাইরে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গকে দিয়ে উনি সেই কাজটা করেছিলেন, এবং উনি শিক্ষকদের সেই মর্যাদাগুলো দিয়েছিলেন। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচারপতি আবু সঈদ চৌধুরীকে বহির্বিশ্বে মুজিবনগর সরকারের বিশেষ দূত নিয়ে করেছিলেন। যাই হোক, আমি পরিশেষে এটুকু বলতে চাই যে বঙ্গবন্ধু বা জাতির পিতা, তিনি দেশ গড়ার স্বল্প সময় একেবারেই এইটা একটা দেশকে, একটা প্রাদেশিক রাজধানী ঢাকা, একটা প্রদেশ, সেই প্রদেশকে একটি রাষ্ট্রে রূপান্তর করার যে বিশাল গুরু দায়িত্ব, একটি প্রাদেশিক রাজধানী ঢাকাকে
একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে গড়ে তোলা এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় বঙ্গবন্ধুর অবদান ছিল অপরিসীম। আমি শুধু আরেকটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমার খুব প্রিয় এই কথাগুলো আমি আমার একটা প্রবন্ধে লিখেছিলাম। যুগে যুগে বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে কিছু কালজয়ী মানুষের আবির্ভাব ঘটে, যাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠে ওই এলাকার সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, যাদেরকে কেন্দ্র করে পরিচালিত হয় ওই এলাকার মানুষের জীবনযাত্রা, যারা চেতনায় থাকেন। এই মানুষগুলো হন ইতিহাসের মহানায়ক। বঙ্গবন্ধু তেমনি একজন ইতিহাসের মহানায়ক। বঙ্গবন্ধুর অনেক কাজ শুরু করেছিলেন, তার স্বপ্নের জায়গায় অনেকটাই ছিল, আমরা পারিনি অনেকটাই এখনো তার বাস্তবায়ন করতে। আমরা যে যে সেক্টরেই কাজ করি না কেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের উত্তরাধিকার। আমাদের কিছু দায়িত্ব আছে বঙ্গবন্ধু সেই অসমাপ্ত স্বপ্নগুলো পূরণের, অসমাপ্ত কাজগুলো করার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রফেসর স্যারকে, ডক্টর আব্দুল কুদ্দুস শিকদার স্যারকে। আসলে বঙ্গবন্ধু এত বিশাল যে বঙ্গবন্ধুকে নিয়ে আসলে সংক্ষেপে কিছু বলাই খুব কঠিন কাজ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপরেও আমাদের সম্পাদক স্যার স্বল্প পরিসরে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক তুলে ধরছে আমাদের সামনে। ধন্যবাদ স্যারকে। এবার আমাদের সামনে আমাদের সাথে এখন আলোচনায় অংশগ্রহণ করবেন আজকের সেমিনারের সভাপতি প্রফেসর IK সেলিমুল্লাহ খন্দকার স্যার, মাননীয় অধ্যক্ষ, ঢাকা কলেজ, ঢাকা। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রথমে শ্রদ্ধা জানাতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্ট নিহত সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং 2 লক্ষের অধিক মা বোন যারা মহান মুক্তিযুদ্ধে তাদের সম্ভব হারিয়েছেন, তাদের প্রতি মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী লগ্নে আজকের আয়োজনে আমার বন্ধু শামসুদ্দিন আহমেদ ভূঁইয়া, অতিরিক্ত সচিব এবং অতিরিক্ত মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি, উপস্থিত আছেন ডক্টর আব্দুল কুদ্দুস শিকদার আলোচক হিসেবে, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, এবং আজকে ব্যবস্থাপনায় ভুটানি বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইদ্রিস হাওলাদার, ভুটানি বিভাগের আমার প্রিয় সহকর্মীবৃন্দ, ঢাকা কলেজের প্রিয় সহকর্মী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব শামসুদ্দিন আহমেদ, ঢাকা কলেজের কৃতি সন্তান, 7ম BCS এর কর্মকর্তা এবং সরকারের অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত। অত্যন্ত সুন্দরভাবে আজকে আমাদের যে বিষয়বস্তু বঙ্গবন্ধু সময়ের উন্নয়ন সুন্দরভাবে তুলে ধরেছেন। এখন উন্নয়ন আমরা সাধারণত অর্থনৈতিক উন্নয়নটাকেই বুঝি, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে শামসুদ্দিন বুঝিয়েছেন যে উন্নয়নের যে অনুষঙ্গগুলো আছে সেগুলোও কিন্তু বঙ্গবন্ধু হাত দিয়েছিলেন। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি উন্নয়নের যে অনুষঙ্গগুলা, সামগ্রিক উন্নয়ন বলতে যেটা বোঝায় সবকিছু নিয়ে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু বঙ্গবন্ধু বুঝতেন এবং বঙ্গবন্ধু কাজ করেছেন। আমরা প্রায়শ বলে থাকি যে বঙ্গবন্ধু খুব সময় পাননি, কিন্তু আমি উল্টোটা বলতে চাই, বঙ্গবন্ধু অনেক সময় পেয়েছেন। আমরা বলছি বঙ্গবন্ধু 47 সাল থেকেই তো বঙ্গবন্ধু স্বপ্ন দেখছেন স্বাধীন বাংলা। উনি অখণ্ড বাংলা স্বপ্ন দেখেছিলেন, দুর্ভাগ্যক্রমে সেটা খণ্ডিত বাংলা, যেটা বলা হচ্ছে বাঙালির 1000 বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, যার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। উনি 47 সাল থেকে স্বপ্ন দেখতেন। কালকে একজন আমাদের আলোচক ছিলেন আমাদের আরেকটা আলোচনা, উনি একটা শব্দ ব্যবহার করছেন, স্বপ্ন সংগ্রাম। আমার কাছে এই শব্দটা কালকে থেকে কেন জানি
ঘুরপাক খাচ্ছে। আসলে তো কি একটা বিষয়, বঙ্গবন্ধুর স্বপ্ন সংগ্রাম সেটাকে বয়ে চলছে আমরা এখনো। বঙ্গবন্ধু 47 সাল থেকে এই শব্দটাকে বয়ে চলেছেন এবং অত্যন্ত উনি একজন ভিশনারি লিডার ছিলেন। ওনার সমগ্র জীবনে উনি সবসময় বাংলাকে নিয়ে চিন্তা করেছেন, একটা স্বাধীন রাষ্ট্রের চিন্তা করেছেন, অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করেছেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ওনার একটা স্বপ্নের পরিসমাপ্তি হয়, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ। সেটা ব্যাখ্যা অনেকে করেছেন, আমি সেখানে আর যাব না। তারপরে তার স্বপ্ন ছিল সোনার বাংলা পুনর্গঠন, সবচেয়ে কঠিন যে জায়গাটা। এবং 72 সালের পরে প্রত্যেকটা কাজে হাত দিয়েছেন। আসলে এটা কি এমনি এমনি সম্ভব? ওনার সমগ্র কর্মজীবনে, ওনার সমগ্র জীবনটা 47 সাল থেকে, তার আগে থেকে আমরা তার অসমাপ্ত আত্মজীবনী দেখেছি। উনি স্কুল লাইফ থেকে যখন রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যান, উনি আদর্শ হিসেবে পেয়েছিলেন হোসেন সোহরাওয়ার্দীকে, শেরে বাংলার শাসক উনি রাজনীতি করেছেন। ওনাদের মতো মহান নেতাদের শাসক থেকেই কিন্তু তার রাজনীতি হাতে খড়ি এবং শীর্ষে উঠে আসা। সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার মাধ্যমেই কিন্তু উনি এগিয়ে গিয়েছেন, যার ফলে স্বাধীনতার পরে যতটা ক্ষেত্রে, যতগুলো আইন বলি, আজকে যে সমুদ্র আইন আমরা বলছি, সেটা কিন্তু বঙ্গবন্ধু করেছেন। সীমানার বিষয় নিয়ে কথা বলেছেন। এই যে আমরা দালাল আইন বলছি, আমরা যেন এখন মুক্তিযোদ্ধাদের যুদ্ধাপরাধীদের বিচার করছি, এগুলো কিন্তু বঙ্গবন্ধু করে গিয়েছেন। মানবিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টির জন্য ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু করে গিয়েছেন। এটা বিশাল একটা তালিকা দিয়েছেন আমার জন্য। আমি আমাদের তিনি আজকে প্রধান উপস্থাপক অত্যন্ত বড় একটা তালিকা দিয়েছেন, মানে আমি চিন্তা করতে পারি না। আমি কোন এক সময় আইবিএস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজ শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। আমার কাজ ছিল প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস ইন বাংলাদেশ, যার ফলে কিছু বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা, সেটার বাস্তবায়ন বিষয় নিয়ে আমার একটু ধারণা আছে। তারপরে তো আমি কমার্সের ছাত্র, অ্যাকাউন্টিং এর ছাত্র, একটু ধারণা রাখি। সেটা সুন্দরভাবে বলেছেন আমাদের আজকের উপস্থাপক, যে নুসলাম স্যারের মতো একজন লোককে পরিকল্পনা কমিশনের মন্ত্রীর পদমর্যাদা দিয়ে, এবং তার সাথে যারা ছিলেন, রেমন সোবহান সহ অন্য যারা ছিলেন, এটা চিন্তা করা যাবে না। নুসলাম স্যারের মতো, প্রফেসর নুসলামের মতো জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি অর্থনীতিতে, এটা চিন্তাই করা যায় না। এখন তথ্যের ভুল আছে কিনা জানি না, কিন্তু এই যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমার বন্ধু বলেছেন যে সেখানে 1.5 বছর সময় লেগেছে, কিন্তু মুখবন্ধে কিন্তু উনি উল্লেখ করেছেন 1 বছরেরও কম সময়ের ভিতরেই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে। এইটা মানে এটা চিন্তাই করা যায় না। 1 বছরের কম সময় এরকম একটা ভিশনারি প্ল্যান তৈরি করা। আর আমি আজকে নতুন করে আবার একটু বই উল্টালাম, দেখলাম প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের জিডিপি টার্গেট ছিল 5.5। একটা বঙ্গুর অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি, কিছুই নেই, রিজার্ভ শূন্য। আমরা জানি যে সেটা হচ্ছে কানাডার যে বর্তমান প্রধানমন্ত্রী, তার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, তার থেকে প্রথম বোধহয় কিছু সাহায্য আমরা পেয়েছি বৈদেশিক মুদ্রা। কিন্তু সেই ওনার গঠিত যে পরিকল্পনা কমিশন ছিল, যারা এগুলো প্রণয়ন করেছেন, কাজ করেছেন বঙ্গবন্ধুর রাজনৈতিক উদ্দেশ্যকে, সেখানে তারা মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে একটা দেশের রাজনৈতিক যে উদ্দেশ্যগুলো আছে সেটা বাস্তবায়ন করবে। সেখানে মৌলিক নীতি এগুলো আমাদের উপস্থাপক বলেছেন, আমি সেই লাইনে যাব না। কিভাবে স্বাধীনতার পর এভাবে চিন্তা করা হয় যেন 1973 সালে 5.5 জিডিপি টার্গেট সেট করা, এবং সেটা আমাদের বঙ্গবন্ধু উপস্থাপক বলেছেন অ্যাচিভ করা হয়েছে 4.0। কিন্তু তারপরের প্ল্যানগুলোতে আমরা সেই টার্গেট পিছনের দিকে ছিলাম, এবং সেই অবজেক্টিভস গুলো ওই ধরনের ছিল। যাই হোক, আমি আজকে সময় নেব না, আমাদের আরো দুটো প্রোগ্রাম আছে আজকে ধারাবাহিকভাবে। আমাদের 30শে জুন আমাদের একটা পর্যায়ের পরিসমাপ্তি হবে। আমরা আমাদের বিশিষ্ট, আমাদের কৃতি ছাত্র অথবা সমাজের বিভিন্ন যারা ব্যক্তিবর্গ আছেন, আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু জীবন আদর্শ তুলে ধরা। বঙ্গবন্ধুর এই যে স্বপ্ন আমরা বলছি,
সেই স্বপ্ন তার আদর্শকে ধারণ করেই তার কন্যা নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। মাঝখান দিয়ে বিভ্রান্তি, মিথ্যার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী পর্যায়ে একটা বিভ্রান্তি ছিল, মিথ্যাচার ছিল, কিন্তু তার কন্যা নেতৃত্বে বঙ্গবন্ধু সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে আবার বঙ্গবন্ধু সে স্বপ্ন সংগ্রামকে পুঁজি করে আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা সে তলাবিহীন জুড়ি থেকে আমরা উন্নয়নশীল বাংলাদেশে উন্নীত হওয়ার যে টার্গেট ছিল, সেটা মুজিব শতবর্ষে বাংলাদেশ বিস্ময়কর তাক লাগিয়ে দিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশে জিডিপি আজ ঈর্ষণীয়, পার ক্যাপিটা ইনকাম আজ ঈর্ষণীয়। বাংলাদেশ যে 2021 সালে ডিজিটাল বাংলাদেশ, সে টার্গেট বাংলাদেশ অর্জন করেছে। ভিশনারি টার্গেট বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যে 2030 সালে আমাদের এসডিজি ফুলফিল করতে হবে। এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সূচকে বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আজ আমাদের মহাকাশ পাঠিয়েছে আকাশে। বাংলাদেশের মেট্রো রেল, বাংলাদেশের কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি ইত্যাদি, মাতার বাড়ি, পায়রা বন্দর, এগুলা চিন্তাই করা যাবে না। বাংলাদেশ এগুলার মাধ্যমে, এইসব উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে, এইসব মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ তার যে মূল স্বপ্ন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, 2041 সালে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ, এই 2041 সালটা ঢাকা কলেজের জন্য একটা উল্লেখযোগ্য কারণে মাইলস্টোন হবে। 2041 সালে ঢাকা কলেজের বয়স হবে 200 বছর। আজকে যারা শিক্ষার্থী আছে তাদের এটা মাথায় নিতে হবে। 2041 সালে ঢাকা কলেজের বয়স হবে 200 বছর। সেই সময় তোমরা এই যে আমরা উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সেটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। গতানুগতিক শিক্ষা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এগুলো নিয়ে আমরা যাবো না, অন্য সময় তোমাদের সাথে কথা বলবো। কিন্তু আমরা বলছি বঙ্গবন্ধু যে স্বপ্ন, সেই স্বপ্ন 47 সাল থেকে 2041 সাল বঙ্গবন্ধু কন্যা তাকে আরো এগিয়ে নিয়ে গেছেন। ডেল্টা প্ল্যান 100 বছরের পরিকল্পনা করেছেন। আমাদের উন্নয়নকে উন্নতিশীল রাষ্ট্র হলে চলবে না, সেটাকে সাস্টেনেবল করতে হবে। আমরা উন্নয়নশীল রাষ্ট্র আমরা বলছি, উন্নত রাষ্ট্র বলবো 2041 সালে। উন্নত রাষ্ট্র বলতে সেটা কিন্তু সৌদি আরব মিন করে না, পার ক্যাপিটা ইনকাম দিয়ে কাতার মিন করে না, কুয়েত মিন করে না। উন্নত রাষ্ট্র বলতে বুঝি আমরা সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান, এইসব দেশের মতো উন্নত রাষ্ট্র। আমার সৌভাগ্য হয়েছে এইসব দেশে যাওয়ার। 2041 সালে বাংলাদেশ সেই ধরনের একটা স্বপ্ন দেখে। বঙ্গবন্ধুকে যদি আমরা না হারাতাম, কোরিয়া, মালয়েশিয়া আমাদের অনেক পেছনে ছিল। বঙ্গবন্ধুর মতো ভিশনারি লিডার যদি আমরা না হারাতাম, 75 15 আগস্ট যারা 71-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধু খুন করে আমাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বাংলাদেশকে আবার পাকিস্তানের ফেডারেশন বানানোর চেষ্টা করা হয়েছিল। না হলে বাংলাদেশ এশিয়ার টাইগার হতে পারতো অনেক আগে। তারপরও বাংলাদেশ হবে। এগুলো কিন্তু বাস্তব স্বপ্ন নয় শুধু। আমরা আশা করব, আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা মানবিক মানুষও, আলোকিত মানুষও, সামগ্রিক উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা সফল করতে চাই, বঙ্গবন্ধু সোনার বাংলা করতে চাই। সেটাতে তোমরাই হবে ইয়াং জেনারেশন, আমাদের 2/3 মেজরিটি হচ্ছে ইয়াং জেনারেশন। তোমরাই সেক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে এবং এটা সুফল তোমরা নেবে। তোমাদের আগামী প্রজন্মের জন্য সোনার বাংলা তোমরাই করবে, এই প্রত্যাশা রাখছে। আবারও আমি আমাদের আজকের যিনি মূল বন্ধ উপস্থাপক এবং আমাদের আলোচক, বিভাগীয় চেয়ারম্যান সহ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যারকে। স্যার না ঠিক আছে। আর আমার বন্ধুকে যাই হোক, আমরা করোনা লকডাউন শেষ হলে আমরা সরাসরি তাকে আমরা হয়তো ঢাকা কলেজে পাবো। আর আমাদের বন্ধু, এটা আমার আলোচনার শেষে এমনি ইনফরমাল বক্তব্য, আর আমাদের বন্ধুর স্ত্রী সে নিজেও বলেছে, আমাদের শিক্ষার্থীরা চতুর্থ BCS এর কর্মকর্তা ছিলেন,
আর শামসুদ্দিন, আমি ওই এটা কিন্তু বোটানি তোমার ভাবির ডিপার্টমেন্ট কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। আমি আবারও আমার প্রিয় বন্ধু সেলিমুল্লাহ খন্দকার এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, বঙ্গবন্ধু কিছু বলার যে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার বন্ধুকে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং তার নেতৃত্ব গুণ, সাংগঠনিক ক্ষমতা এবং দেশ এবং রাষ্ট্রের সম্পর্কে তিনি যে চিন্তা ভাবনা করেন, এইটুকু আমাদের সরকারি কর্মকর্তা, প্রজাতন্ত্র কর্মকর্তা কর্মচারীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে। উনি যদি আমাদের কিছু সেশন পরিচালনা করেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা। আমি এইখানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ জিল্লু, তোমার প্রোগ্রাম শেষ করে দাও। স্যার, আসলে আজকে আমাদের অনেক কিছু অল্প অল্প যেগুলা জানতাম, আজকে আমাদের দৃষ্টিতে সেই বিষয়গুলো এত সুন্দরভাবে নতুন করে আমাদের সামনে, এবং অধ্যক্ষ মহোদয়ের অনুমোদন ক্রমে আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।